স্যার আমাকে একটু পারমিশন দিতে হবে। তুমি অনুষ্ঠান পরিচালনা করো। স্যার রেকর্ডিং করতে হবে রেকর্ডিং আমাকে? আমি করছি। ওকে স্যার। আসসালামু আলাইকুম। এই সুন্দর সকালে প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত টেক্সটাইল ডিপার্টমেন্টের সবচেয়ে বড় টেক্সটাইল ফেস্ট 2020-এ সবাইকে স্বাগতম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত ডিসি স্যার, যিনি আজকে আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে আছেন, ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির স্যার। স্পেশাল গেস্ট হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান স্যার, ট্রেজারার, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। Session of this chair, Professor Dr. Nitai Chandra Sutrodar, Sir, Digital Engineering. Guest of honor হিসেবে আছেন মোহাম্মদ সেলিম রাজা স্যার, CEO, Generation Next Group and Managing Director, Arya Knit Composite Limited, and Senior Vice President, ITET. সেই সাথে আরো উপস্থিত আছেন আমাদের গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের রেজিস্ট্রার স্যার মোহাম্মদ সাইফুল স্যার, ডিপার্টমেন্টের সকল শিক্ষক শিক্ষিকা ও অ্যালামনার সদস্য এবং শিক্ষার্থী ভাই বোনেরা, এই করোনাকালীন সময়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। কোরআন তেলাওয়াতের জন্য আমি রিদওয়ান রহমানকে আগমন জানাচ্ছি। রিদওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বাংলা অর্থ: আল্লাহ ছাড়া ইলাহ নেই, তিনি চিরজীব, চিরস্থায়ী। তাকে না তন্দ্রা স্পর্শ করে আর না নিদ্রা। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তারই। এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে? তার অনুমতি ছাড়া তিনি তাদের অগ্র পশ্চাতের সবকিছু জানেন। তার ইচ্ছা ছাড়া তার জ্ঞানের কিছুই কেউ আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন পরিবেষ্টিত, এদের হেফাজতে তার কোনো কষ্ট হয় না। তিনি সমুন্নত ও মহামহিম। সূরা বাকারা আয়াত 254। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রেদওয়ানকে এত সুমধুর কণ্ঠে আমাদের কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের ক্লাবের মডারেটর স্যার মোহাম্মদ মোতাসিম উদ্দিন স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভাই স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। ওয়েট করি, স্যার চলে আসবে।
স্যার পরেরটায় চলে যান মনে হয়। আমরা একটু অপেক্ষা করি। আজকে টেকনোলজিতে আজকে আমাদের ইন্টারনেটে খুব প্রবলেম করতেছে, ডিসকানেক্ট খুব বেশি হচ্ছে মনে হয়। জি জি স্যার। স্যার কি কানেক্ট হতে পেরেছেন নিতাই স্যার? হ্যাঁ নিতে স্যার পারছেন। না স্যারের সাউন্ড আসতেছে কেন, তাই স্যার কি সাউন্ড শুনতে পারতেছেন? মিউট করে নাই, মানে আনমিউট করে নাই। না আনমিউট এখন কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যায় স্যার। হ্যাঁ না না, ওই আইডিটা তো পরে চেঞ্জ করে দিল আলামিন সাহেব, তারপরে ওই ঢুকতে পারলাম। আমি বুঝলাম না আমি। ও তাই? হ্যাঁ, আইডি চেঞ্জ করে ওই যে 51 এর লাস্টে 51 এর জায়গায় 71 করলো, তারপরে আমি ঢুকতে পারলাম। আমি তো ও স্যার আমরা তো 7-1 এ ছিল, ভুল হয়ে গেছে তাহলে এটা আপনার। ওনারা না না 7 দিয়েছে, আমি তো টাইপ পেয়েছি। হ্যাঁ না, কিন্তু আমাকে ওই যে আমি ওদের স্যার যে প্রবলেম। কাগজগুলো আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার আপনার কি এখন অফার দিছে, আপনি স্পিচ দেওয়া শুরু করে দেন। তাহলে হ্যাঁ করেন, কারণ এই সময় চলে যাবে তো। আর থাকে হ্যালো মানে হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। শোনা যাচ্ছে। আচ্ছা, আমার নেটওয়ার্কটা একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল, আমি তাহলে শুরু করি বলা। ইয়েস ইয়েস। আজকের অনুষ্ঠানের সম্মানীয় চিফ গেস্ট আমাদের অনারেবল ভিসি স্যার এবং আমাদের সম্মানীয় বিশেষ অতিথি আমাদের ট্রেজারার স্যার এবং আমাদের আজকের গেস্ট অফ অনার সেলিম রেজা স্যার এবং আমাদের আহ, অনুষ্ঠানের সেশন চেয়ারম্যান স্যার সহ আমার সকল সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। তো আজকে আমাদের এই অত্যন্ত আনন্দের দিন, আমাদের টেক্সট ফেস্ট 2020 এর উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ। আমরা আজকে বিশেষভাবে আনন্দিত কারণ আমাদের এই করোনাকালীন সময়ের এই দুর্যোগের মধ্যেও আমরা আমাদের এই টেক্সট ফেস্ট যে কার্যক্রম, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বাৎসরিক কার্যক্রম, এটা আমরা আজকে শুরু করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা। এবং আমি খুব বেশি বক্তব্য লম্বা করব না, সংক্ষেপে শেষ করব। আমাদের এবারের টেক্সট ফেস্টের দুইটা থিম আমরা হচ্ছে মাথায় রেখে সামনে এগিয়েছিলাম যখন টেক্সট ফেস্টের কথা ভেবেছিলাম। একটা হচ্ছে কি, আমরা এই করোনাকালীন সময়ের মধ্যেও যেন আমাদের এই টেক্সট ফেস্টের মাধ্যমে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে তাদের এন্টারটেইনমেন্ট প্লাস ইনফরমেশন, এই দুটার যেন একটা কম্বিনেশন থাকে, এই জিনিসটা আমরা হচ্ছে লক্ষ্য রেখেছিলাম যখন আমরা প্রোগ্রামের ডিজাইনটা তৈরি করেছিলাম। এটা একটা ব্যাপার, যেন তারা এই সময় হচ্ছে কিছুটা শিক্ষণীয় বিষয়ের সঙ্গেও পরিচিত হয়, পাশাপাশি হচ্ছে তাদের এন্টারটেইনমেন্টের ব্যাপারটাও যেন থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের অ্যালামনাইদেরকে আমাদের স্টুডেন্টের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে দেওয়ার জন্য এই অনুষ্ঠানটির মাধ্যমে বা এই প্রোগ্রামটির মাধ্যমে, এই টেক্সট ফেস্টের মাধ্যমে, এটা আমাদের আরেকটা লক্ষ্য থাকবে। তো আশা করি আমাদের এই 2 দিনের প্রোগ্রামটি উপভোগ্য হবে এবং সবাইকে আমাদের এই প্রোগ্রামে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টেক ট্রেনার ডক্টর মোহাম্মদ শরীফ। হ্যালো, নাজমুলের কথাটা আমি বুঝি নাই। নাজমুল, আমি তোমাকে শুনি নাই। জি স্যার। তুমি কাকে ইনভাইট করেছো নাজমুল, আবার বলো। ওকে স্যার। স্যার শরীফুল স্যার। হ্যাঁ আমি আছি, তুমি আবার জি, বলো স্যার। কাকে ইনভাইট করছো বলো। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের টেক্সট ফেস্ট 2020 এর কনভেনার ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারকে। Assalamu alaikum. Present today's program, our chief guest, respected Professor Dr.
Mohammad Gulam Samdani Fakir, Sir, Vice Chancellor, Green University of Bangladesh. Present special guest, respected Professor Dr. Mohammad Faizur Rahman Sir, Treasurer, Green University of Bangladesh, and respected Chair of this program, Professor Nitai Chandra Sutradhar, Distinguished Professor and Chairperson, Department of Textile Engineering. Present Registrar, Guest of Honor, and other guests, my dear colleagues and beloved students. Assalamu alaikum and very good morning. Our text-based program could not stop by COVID-19 pandemic. First of all, I would like to congratulate all members of the Textile Club and teachers to making this program successful and arrange a beautiful arrangement. All are give a lot of effort to successful this program. This text-based program help us to make new bonding among us. Furthermore, enhance the relationship between new students and alumni. That makes more easier to get a job for fresh graduates. Even though we are enjoy our program through online platform, but there is no any event omitted from this program. Moreover, some special and most expertise keynote speakers, we are invite them for involving this program, and our program ran 2 days long. It is true that if this program happened in offline, we could not invite that kind of personality. But this is important for us. We can take a vital benefit from this technology. At the midnight too, without food, each and every segments are full of enjoy. My request to the student, please don't be panic, be patient, be punctual, and please participate in all the events. Let's enjoy together. Thank you all. Assalamu alaikum. Nazmul. স্যার আমাদের হোস্টের ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। Oh, okay. Mutasim sir. টেক আপ করেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আছি। হ্যালো, আমরা নয় নেক্সট সেগমেন্টে চলে যাই। হ্যাঁ আমরা আছি। যেহেতু নাজমুল ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এই মুহূর্তে আমি আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানীয় বিশেষ অতিথি ডিসকানেক্টেড হয়ে গেল প্রফেসর প্রবলেম আজকে ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান স্যার, ট্রেজারার, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে তার বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন টেক্সট ফেস্ট 2020 অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তর বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর গোলাম সামদানি ফকির। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গেস্ট অফ অনার মোহাম্মদ সেলিম, যিনি সিইও জেনারেশন নেক্সট গ্রুপ এন্ড এমডি এরিয়া নিট কম্পোজিট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইটিইটি, এবং অত্র বিভাগের চেয়ারম্যান ডক্টর এবং আমাদের প্রফেসর ডক্টর নিতাই চন্দ্র সূত্রধর। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিভাগের বিভিন্ন শিক্ষকবৃন্দ, অত্র বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে সকালবেলাতে আমরা এখানে একত্রিত হয়েছি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রতি বছরই টেক্সট ফেস্ট অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই টেক্সট ফেস্ট অনুষ্ঠানে বড় একটা বৈশিষ্ট্য আমরা যেটা লক্ষ্য করি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত হয়। তোর মধ্যে সবচেয়ে বিশেষ আকর্ষণ করে যেটা ফিউচার ট্রেন্ডস অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। এই প্রোগ্রামের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ
এর ভবিষ্যৎ সম্পর্কে তারা একটা ধারণা পাবে, কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি এবং ব্যবসা, যেটা দেশের প্রধান অর্থনৈতিক সেক্টর আমি বলতে পারি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, সেটার ফিউচার ট্রেন্ড কি হবে এটা জানতে পারবে। এটা প্রতি বছরই ওনারা এই ধরনের একটা কার্যক্রম হাতে নেয়, যেটা আমি ডেফিনেটলি এটা প্রশংসার যোগ্য। অ্যালামনাই গেট টুগেদার হবে, যার দ্বারা আমাদের গ্রাজুয়েটরা, টেক্সটাইল গ্রাজুয়েটরা এদের একসঙ্গে তারা মিলিত হওয়ার সুযোগ পাবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস পরিচালনা করবে, একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবে। এছাড়াও প্রজেক্ট প্রেজেন্টেশন আছে, কুইজ কম্পিটিশন আছে, ক্যারিয়ার টক আছে, ছাত্রদের চাকরির বিষয়ে যে ক্যারিয়ার টক দেয়া হবে, যার দ্বারা ছেলেমেয়েরা তাদের চাকরি কিভাবে বেছে নিতে হয় তার একটা আইডিয়া তারা খুঁজে পাবে। আমি মনে করি এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা আছে। এই প্রোগ্রামের মাধ্যমে 2 দিন ব্যাপী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পুরো একটা প্রাণ চাঞ্চল্যতার সৃষ্টি হবে। যদিও এটা অফলাইন, এখানে আমি মনে করি অনলাইন অফলাইন মিলে এটা কম্বিনেশন করেই হবে, ব্লেন্ডেড সিস্টেমে এটা রান করবে। কাজেই এর দ্বারা ছেলেমেয়েরা একটা পূর্ণ উদ্দীপ্ততা তারা খুঁজে পাবে এই প্রোগ্রামের মাধ্যমে। এছাড়া এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে ইন্ডাস্ট্রিজ পার্সনেন যিনি আজকে বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি মত বিনিময় করবেন, ওনার বক্তব্য দিবেন। এর দ্বারা ছেলেমেয়েরা তার সাথে ইন্টারাকশন করার একটা সুযোগ পাবে। ইজ দ্য গ্রেট সাকসেস অফ দিস ইভেন্ট, আই ক্যান সে। আমাদের আরো আমি মনে করি যদি সম্ভব হয়, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকেও এটা সাজেশন বা অ্যাডভাইস যাই বলি, যদি আপনারা অন্যান্য আমাদের ট্রিপুলিস সিএসসির মতো জব ফেয়ারের মতো কোনো জিনিস করতে পারতেন, এটা এবারে যা বোধহয় হবে না, সামনে বারে যেন এটা যদি করতে পারা যায়, তাহলে ছেলে মেয়েদের সিভি কালেকশন এর দ্বারা তারাও করতে পারবে। এটা একটা সুযোগ সৃষ্টি হবে। আমি মনে করি এর দ্বারা আরেকটা ইভেন্ট যোগ হবে। এটা আমি মনে করি প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের জব সেক্টর পর্যন্ত এই অ্যাক্টিভিটিস গুলো রান করতে থাকবে। ডিপার্টমেন্ট এগিয়ে যেতে থাকবে। আমি মনে করি যত ধরনের প্রোগ্রাম হতেছে আমাদের, বিশেষ করে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, সমস্ত ইউনিভার্সিটিতে একটা প্রাণের সৃষ্টি করে। গত 1 বছরের ভিতরে যত প্রোগ্রাম হয়েছে, আমি মনে করি 10 বছরও এত প্রোগ্রাম হয় নাই। এটা আমাদের আই থ্যাঙ্কস গোজ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট, যারা আজকে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট, বিশেষ করে অনলাইন এডুকেশন সিস্টেম চালু করেছেন খুব তড়িৎ গতিতে। মার্চ এপ্রিল মাসেই এটা তখন থেকে শুরু হয়েছে। বিভিন্ন আমি এই যে ট্রেনিং প্রোগ্রাম চলতেছে, যেটা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের মাধ্যমে আমাদের এটা পরিচালনা হচ্ছে। তো এই টিচিং এন্ড লার্নিং প্রোগ্রামটার কারণেও আমরা কোয়ালিটিতে যোগ দিতে পেরেছি। এই টিচিং এডুকেশনে আমরা কোয়ালিটি যোগ দিতে পেরেছি, কোয়ালিটি এনহ্যান্স করতে পেরেছি। অনলাইন এডুকেশন কিভাবে পরিচালনা হবে সেটাও আমরা একটা মাত্রা যোগ হয়েছে। আমি মনে করি এইভাবে গ্রিন ইউনিভার্সিটি অনেক উপরে যাবে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো অনেক উপরে যাবে। আমাদের ছেলেমেয়েরা তাদের লাইফ ফিরে পাবে, তারা এখানে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবে। এটাই আমি মনে করি। আজকে অনেকেরই ত্রুটি হচ্ছে হয়তো প্রোগ্রামের, যেই হোক আমরা তারপরও এর মাঝেও আর আমরা অনুষ্ঠান সাকসেসফুলি আমাদের এটা হবে, এই আমি আশা করি, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই করোনার যুগে যেখানে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষের মৃত্যুবরণ হচ্ছে, সেই সময় আমাদেরকে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। যারা আজকে আমরা এখানে প্রোগ্রামে এসেছি, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যখন বাইরে যাব মাস্ক ব্যবহার করব এবং ট্রাই টু কিপ সেফ ডিস্টেন্স এবং আদার পিপল। আমরা এটাকে নিজের স্বাস্থ্যকে মেনটেন করে আমরা বাইরে চলাফেরা করব। আমাদের চলতেও হবে, জীবনকেও রক্ষা করতে হবে। এটা আশাবাদ বক্তব্য রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে
বক্তব্য প্রদানের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভার্সিটির অভিভাবক সম্মানিত স্যার ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির স্যারকে। Thank you very much. Thank you. আমার কথা শোনা যাচ্ছে? Hello. শোনা যাচ্ছে জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে, প্লিজ। Okay, respected chair of the session, Professor Dr. Nithai Chandra Sutradhar, distinguished professor. Our respected treasurer, Professor Dr. Muhammad Faizur Rahman. Respected guest of honor, Mr. Selim Raja, CU Generation Next, Group Managing Director, Aryan Knit Composite Limited, and also the Senior Vice President. Our colleagues and students, Assalamu alaikum, good morning, and namaskar. I personally feel it's a really great honor and privilege to remain present with all of you in this gathering. And I do believe that textile department has been maintaining the trend of organizing this text fest regularly. And it's really amazing that even in the context of COVID-19 pandemic, they are really continuing this efforts. I personally appreciate this initiative, and I believe this will really add more values for our students and faculty members. But I would like to join with our respected treasurer with a couple of suggestions that you might consider next time whenever you're organizing this text fest. I was wondering that whether it would be possible to organize this text fest in collaboration with some of the ongoing industry that is already established in Bangladesh. So developing some collaborative efforts to organizing these initiatives. I know that our distinguished professor, Professor Nithai Chandra, has got the tremendous advantage because he has got a good number of disciples who are really leading in different enterprises. So if you could really organize some kind of collaboration with them, this would really help us to move forward further. Number two, I would like to also request that whether we can really identify some renowned entrepreneurs throughout the world, including Bangladesh, who made significant contribution in the field of textile, to really demonstrate some of their contribution in these text facts. This should really help our students to be enlightened about their contribution. For example, if you'd like to discuss a little bit about Alibaba Group, was established in 1999 by 18 people led by Jack Ma, who was only a former English teacher in China. So if our people come to know that regarding the life history of Jack Ma, how he contributed, developing this Alibaba, like other industry like this. This really encourage our students to come forward and enlighten themselves. My third suggestion would be that whether we can develop some competition, maybe in inter-university competition in the field of textile. Some of our private university in Bangladesh and also public universities, they are running textile department. Whether we could organize some collaboration, but it requires systematic efforts from the very beginning to organize certain kind of competition. Even in the context of COVID-19, we could have also organized, I'm not sure about whether you're already doing it, that some kind of Kahoot competition, basically understanding about the knowledge level of the textile among our students. That could really enrich another event on that. I personally really appreciate to bring Mr. Selim Raja, who is very much renowned in the field of textile that I know.
So we are looking forward to listen from him. And see, being a non-technical person, I'm really looking forward to learn many things from his deliberations. Once again, thank you very much for organizing this event, and I hope in future you'll continue this process, and Green University and the students of the Green University will be benefited in many ways. Thank you once again for inviting me in this event. Allah Hafiz. May Allah help us all to remain safe in the face of this pandemic. Please pray for all of us. Thank you. Thank you, sir. নাজমুল, ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। শোনা যায়। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান। আমাদের আজকের প্রোগ্রামের চেয়ার অফ দিস সেশন এবং আমাদের গ্রিন ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিতাই চন্দ্র সূত্রধর স্যারকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ নাজমুল। আমাদের টেক্স ফেস্ট 2020 এর এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের গ্রিন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর গোলাম সামদানি ফকির, অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি প্রফেসর ফাইজুর রহমান ট্রেজারার গ্রিন ইউনিভার্সিটি, উপস্থিত আমাদের আজকের গেস্ট অফ অনার আমার প্রিয় ছাত্র সেলিম রেজা, বর্তমানে সিইও জেনারেশন নেক্সট গ্রুপে আছে এবং ম্যানেজিং ডাইরেক্টর এরিয়ান নিট কম্পোজিটেড, এবং একই সঙ্গে আমাদের প্রফেশনাল বডি ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে মানে অনুষ্ঠান করা একটা বিরাট ঝুঁকির ব্যাপার ছিল যে কিভাবে করা হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা প্রতি বৎসরের ন্যায় যেটা আমরা প্রতি বৎসরই করি সেটাকে ধারাবাহিকতায় আমরা রক্ষা করতে পারছি। এবং এখানে সবচেয়ে বড় যেটা হবে, আমাদের যে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থাটা সম্বন্ধে বক্তব্য রাখবে সেলিম রাজা, এবং টক শোতে আমাদের কেরিয়ার টকে আসবে তারান্নুম আফরিন। তারান্নুম আফরিন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে এবং এই সেলিম রাজার মতোই মানে তারান্নুম আফরিনও ছিল একসময় ডিবেটের একজন বলবো যে খুবই ভালো ডিবেটার, এবং একই সঙ্গে তার ছাত্র হিসেবে অনেক ভালো ছিল। তো তার বক্তব্য আমরা শুনবো যে অস্ট্রেলিয়ান বাইরের জগতে মানে কতটুকু পড়াশোনার সুযোগ আছে, সেই বিষয়গুলো আসবে। তো আর অন্যান্য যেগুলো অনুষ্ঠান প্রতি বছরই থাকে, সেখানে কুইজ কম্পিটিশনটা অ্যাড হয়েছে কাহটের মাধ্যমে, এবং আদার্স যেগুলো অ্যালুমনিদের সবচেয়ে বড় যেটা আমরা গুরুত্ব দিই, যে অ্যালুমনিদের সঙ্গে একটা ডিসকাশন উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড অলসো দ্য ফ্যাকাল্টি মেম্বার্স, এগুলো থাকবে। তো আমাদের এই অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আমি ধন্যবাদ দিই। আসলে এই ছুটির দিনে আমরা সবাইকে পেলাম। আমি প্রথমে একটু ইয়ে করে নেই, ক্ষমা চেয়ে নেই যে আসলে প্রায় 15-20 মিনিট ট্রাই করে আমি ঢুকতে পারতেছিলাম না, যে এটা আইডিটা দেওয়া হয়েছিল ওটা 51 লাস্টে, এটা আসলে আবার পরে আমাদের অন্য একজন কলিগ পাঠালেন অন্য একটা নাম্বার, তো ঢুকলাম আমি। তো সরি আমি যে ডিসজাপশন যে প্রথমেই একটা এলোমেলো হলো। আজকে বোধহয় একটু জুমেরও একটু প্রবলেম আছে, নেটের প্রবলেম আছে, সবাই হচ্ছে। তো আমি যেটা আশা করব যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের রিলেশনশিপ, যেটা আমাদের বিহি স্যার বললেন যে ইন্ডাস্ট্রির কোলাবোরেশনটাকে আমরা এমনিতেই আমাদের টেক্সটাইলে অনেক ভালো আছে, তারপরও আমরা চাবো যে আসলে ইন্ডাস্ট্রির সরাসরি ইনভলভমেন্ট। আমরা আমাদের অনেক এন্টারপ্রেনার আমাদের আছে যাদেরকে আমরা মানে টেক্সটাইলেরই গ্রাজুয়েট, আবার আমাদের অনেক বড়
বড় ইঞ্জিনিয়ার আছেন যারা আমাদের টেক্সটাইলের, তো সবার কোলাবোরেশনে যদি আমরা ওই অনুষ্ঠানগুলো করি আমরা অনেক বেশি ইয়ে হবে, ফেয়ার একটা হইতেই পারে। আমাদের তো টেক্সটাইলের চাকরিগুলো যদিও মানে সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে খুব কম হয়, তারা আসলে নিয়ে নেয় তাদের নিজস্ব পরিচয়ের মাধ্যমেই। তো যাই হোক, আমরা এগুলো চেষ্টা করা হবে, আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের ইয়ে হবে। তো আমি সবাইকেই অনুরোধ করব যে অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের, তাদেরকে লক্ষ্য রেখেই এই অনুষ্ঠান, তারা যেন সবগুলো অনুষ্ঠান, এবং করা হয়েছে কিন্তু শুক্র শনিবার, যাতে করে তারা পার্টিসিপেট করতে পারে, কোনো ক্লাস থাকবে না ওই সময়টায়। তো আমি সবাইকে আমাদের আসলে যে আমাদের উৎসাহ দেওয়ার জন্য, আসলে আমাদের বিসি স্যার কিন্তু উনি সবসময় এই ধরনের অনুষ্ঠানগুলোকে, উনি যত ব্যস্তই থাকুক না কেন, উনি কিন্তু মানে আমাদেরকে এনকারেজ করেন এবং সবসময় আমাদের অনুষ্ঠানে থাকেন। ট্রেজারার স্যারকে আমরা পেলাম এবার, উনিও থাকেন, উনি মানে ট্রেজারার হিসেবে আগে ছিলেন না, কিন্তু উনি কিন্তু আমাদের অনুষ্ঠানে সবসময় অংশগ্রহণ করেন। তো সেলিম রেজাকে অনেক ধন্যবাদ যে আসলে এখন একটা ব্যস্ত সময় যাচ্ছে, তার ভিতরেও এই ছুটির দিনে আসার জন্য। তো আমাদের যারা অর্গানাইজার একটু শুরুতে একটু এলোমেলো হয়েছে, আশা করি ভবিষ্যৎ পরের অনুষ্ঠানগুলো সুন্দরভাবেই হবে। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর আমরা আমাদের পরবর্তী টক ইয়েতে যাব, আমরা সেলিম রেজার কাছে যাব, মানে মানে আমরা সবাই বক্তব্যটা শুনবো, কারণ লেটেস্ট সিচুয়েশনটা কি, বিশেষ করে এই কোভিড 19 সিচুয়েশনে আমাদের বর্তমান টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে অবস্থাটা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানাও গুরুত্বপূর্ণ, জানাও প্রয়োজন যে আসলে আমাদের কোন ভাবে আমরা আগাবো। আমাদের টেক্সটাইল আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মানে ইকোনমিক ফ্যাক্টর। তো সেটার যদি অবস্থা খারাপ হয় তাহলে সব দিকেই খারাপ হবে। তো আমরা শুনবো সেলিম রেজা, এবং একই সঙ্গে সবাইকে ধন্যবাদ দেই এই মানে উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য, এবং আশা করব যে আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলো থাকবে সবাই সেখানে অংশগ্রহণ করবেন, এবং বিশেষ করে ছাত্রদেরকে তো আমি অবশ্যই, এবং কলিগ যারা আছেন সবাই থাকবেন, সেটা আমাদেরকে এনরিচ করবে আশা করি। তো ধন্যবাদ সবাইকে, এবং আমাদের আবারও আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় উপাচার্য এবং এবং মানে ট্রেজারার মহোদয়কে এই অনুষ্ঠানে আসার জন্য। সেলিম রেজা তো থাকবেই, সেলিম রেজাকে পরে আবার আমরা কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার মিস্টার মোহাম্মদ সেলিম রেজা স্যার, সিইও জেনারেশন নেক্সট গ্রুপ অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আরিয়ান নেট কম্পোজিট লিমিটেড। স্যার আপনার মহামূল্যবান বক্তব্য প্রদানের জন্য। স্যার মাইক্রোফোনটা অফ আছে আপনার। জি, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ধন্যবাদ। ধন্যবাদ গ্রিন ইউনিভার্সিটির টেক্সট ফেস্ট 2020-এর অর্গানাইজার যারা এই সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই টেক্সট ফেস্ট 2020 সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, ট্রেজারার এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর নিতাই চন্দ্র সূত্রধর স্যার। উনি বেসিক্যালি আমার টেক্সটাইলের হাতে করি এবং আমার একজন খুব অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক। ওনার কাছে আমার জীবনে অনেক প্রিভিলেজ আমি পেয়েছি এবং অনেক কিছু আমি ওনার কাছ থেকে শিখেছি, বিশেষ করে এই টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেশন, যার জন্য ওনার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। স্যার যখন আমাকে ফোন করেছেন, আসলে স্যার কোনো বিষয়ে আমাকে ফোন করলে এটা আমার জন্য অর্ডার হয়ে যায়। তো আর ধন্যবাদ জানাই গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ। আমি প্রথমে এই বিষয়টাকে খুব সংক্ষিপ্ত আকারে বলবো, যারা বিশেষ করে শিক্ষার্থী তারা পারলে কিছু নোট করে নেবেন, কারণ টেক্সটাইল বা গার্মেন্টস শিল্পটাই কিন্তু একটা ফ্যাশনেবল ট্রেন্ড। এটা সবসময় ওয়েদারের সাথে, যুগের সাথে, সংস্কৃতির সাথে চেঞ্জ হইতে থাকে। আমরা যদি ছোট করে একটা জিনিস অ্যানালাইসিস করে দেখি যে এই গার্মেন্টস শিল্পটা
আজ থেকে 150 বছর আগে কিন্তু এটা ছিল মিশরে। এক সময় আপনারা জানেন যে প্রায় 60-70 বছর আগে এই গার্মেন্ট শিল্পটা ছিল ইউরোপ জুড়ে, বিশেষ করে ইউরোপের জার্মানি, ইংল্যান্ড, এই সময় আজকের ইংল্যান্ডের যে ট্রামস নদী, ট্রামস রিভার যেটাকে বলা হয়, এই নদীটাও কিন্তু 50 ইয়ার্স মানে 50 বছর আগে এই আজকে আমাদের যে তুরাগ নদী অথবা আমাদের বুড়িগঙ্গা নদী যেরকম কালো বজ্র পদার্থে এরকমই ছিল, আজকে ট্রামস নদী কিন্তু অনেক স্বচ্ছ। এই বজ্র পদার্থ বা মিশ্রিত পানি থাকার বড় কারণ ছিল টেক্সটাইল। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ। তো সেখান থেকে এই বিজনেসটা কিন্তু আস্তে আস্তে মাইগ্রেট করে আপনার রোমানিয়া, পোল্যান্ড, তারপরে ইটালি এবং তারপরে চলে যায় এটা টার্কিতে, টার্কি থেকে কোরিয়া, কোরিয়া থেকে চায়না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই টেক্সটাইল শিল্পটা অপেক্ষাকৃত যে সমস্ত দেশগুলো একটু গরিব, দরিদ্র, যাদের মাথাপিছু আয় কম এবং বিশেষ করে যাদের এনভায়রনমেন্টাল ব্যাপারটা নিয়ে কনসাস না গভর্নমেন্ট, সেই সমস্ত দেশে মাইগ্রেট করে। আবার এটা সবচেয়ে পজিটিভ দিক হইল এই শিল্পটা যখন একটা দেশে থাকে, ওই দেশ যদি জনসংখ্যা বেশি থাকে, ওই দেশে যদি শ্রম ঘন হয়, তবে সে এই শিল্পের সাফল্যটুকু কিন্তু ওই দেশটা পেয়ে যায়, কারণ ওই দেশটা আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হইতে থাকে। আপনারা দেখেন যে আজ থেকে 20 বছর আগেও কোরিয়াতে কিন্তু এই শিল্পটা খুব ব্যাপকভাবে ছিল, কিন্তু আপনি যদি এখন কোরিয়া ভিজিট করেন দেখবেন যে কোরিয়াতে কিন্তু খুব একটা বেশি টেক্সটাইল বা গার্মেন্টস নাই। কারণ এটা সবচেয়ে বড় কারণ হলো যেটা তো একটা লেবার ইনসেনটিভ বিজনেস এবং এটা শ্রমঘন একটা শিল্প। এই শিল্পে যেহেতু অনেক বেশি মানুষের ইনভলভমেন্ট লাগে, সো যখন এদের মাথাপিছু আয় বেড়ে যায়, ওয়েজেস এন্ড স্যালারি বেড়ে যায়, ফ্যাসিলিটি বেশি বেড়ে যায় এবং পরিবেশগতভাবে যখন ওই দেশের সরকার এবং জনগণ সোচ্চার হয়, তখন ওই দেশটা এই বিজনেসটা করা কঠিন হয়ে যায় এতগুলো বিষয় মেনটেন করে। সো বাধ্য হয় ওই দেশ থেকে বিজনেসটা অন্য দিকে যাওয়া। আজকে আমাদের দেশে এই ব্যবসাটা কিন্তু প্রসার হয়েছে প্রায় 40 বছর ধরে। আজকে আপনারা জানেন যে রিয়াজ গার্মেন্টস প্রথম 1979 সালে প্রথম বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থাৎ এক্সপোর্টের মাধ্যমে এই শিল্পের প্রসার ঘটায় এবং এই শিল্পের আজকে কিন্তু আমরা কিন্তু একটা বলতে পারি একটা পরিণত অবস্থায় আছি। সো 1980 থেকে 90 দশক বা 2000 পর্যন্ত এই শিল্পের একটা ইনসেনটিভ গভর্নমেন্টের কাছ থেকে ছিল, সেটা ছিল 25%, কিন্তু এখন এই ইনসেনটিভটা কিন্তু চলে আসছে 3%। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখন এই শিল্পটা কিন্তু মাইগ্রেট করে চলে যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, উজবেকিস্তান এবং গুয়েতেমালা, ইথিওপিয়া, মাদাগাস্কার, এই সমস্ত দেশে চলে যাচ্ছে। সো এখন একটা কোশ্চেন আসতেই পারে, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা যারা এই যে হাজার হাজার শিক্ষার্থী এখন লেখাপড়া করতেছি, যারা অলরেডি আমাদের এই দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই শিল্পের সাথে 1 কোটি মানুষ জড়িত। আপনারা জানেন যে 40 লক্ষ শ্রমিক জড়িত এই শিল্পের সাথে এবং মিড লেভেল, লোয়ার মিড লেভেল এবং হায়ার লেভেল মিলে আরো প্রায় 15 থেকে 20 লক্ষ লোক জড়িত। এবং এই শিল্পটা এমনই একটা শিল্প যে এই শিল্পের সাথে ব্যাংক জড়িত, এই শিল্পের সাথে বীমা জড়িত, এই শিল্পের সাথে ট্রান্সপোর্ট জড়িত, ট্রাভেল, হোটেল, মোটেল, এই সব কিছু কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত। সো যে একটা দেশের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 10% মানুষ, 16 কোটি মানুষের মধ্যে তো 50% মানুষ তো কর্মজীবী না, শিশু আছে, বয়স্ক আছে, বৃদ্ধ আছে, অনেক মানুষ আছে, প্রতিবন্ধী আছে। সো যদি বলি যে 20 থেকে 20% মানুষ ইনডাইরেক্ট এবং ডাইরেক্টলি এই শিল্পের সাথে জড়িত এবং বাংলাদেশের প্রায় অল টুগেদার $42 বিলিয়ন এক্সপোর্ট হয়, যেটা বৈদেশিক মুদ্রা আসে। লাস্ট ফিসক্যাল ইয়ারে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বৈদেশিক মুদ্রা ছিল 34.1%, অর্থাৎ 86% ফরেন কারেন্সি আর্ন হয়েছে এই সেক্টরের মাধ্যমে, যার জন্য গভর্নমেন্ট এই সেক্টরকে কিন্তু থার্স্টি সেক্টর বলছে।
সো যে দেশের আপনার 20-25% মানুষ যে দেশের একটা সেক্টরের সাথে জড়িত, যে দেশের আপনার 85% ফরেন কারেন্সি আর্ন হয় একটা শিল্পে বা একটা সেক্টরের মাধ্যমে, আর বাকিগুলো মিলে কিন্তু আপনার হইছে 15%। সো বলতে পারি যে পুরো অর্থনৈতিকটাই কিন্তু নির্ভর করতেছে এই শিল্পের উপরে। সো সেই শিল্পটা কিন্তু হঠাৎ করে ডিজেভার হবে না। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে আমি কিন্তু আগেই বলছি, ইটস দ্য ফ্যাশনেবল ট্রেন্ড, ইটস দ্য মাইগ্রেটেড ট্রেন্ড। এই শিল্পটা নিচে একটা চাকা লাগানো আছে, এই শিল্পটা কখনো এক জায়গায় থাকে না। ইটস দ্য ব্রাহ্মণ বহমিয়ান, এটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। সেই ক্ষেত্রে তাহলে আমাদের অবস্থানটা কি হবে? হোয়াট ইজ আওয়ার রোলিং? আমাদের এখানে আমরা কি রোল প্লে করব? আসলে বিষয়টা হলো কি, যে একটা প্রবাদ আছে, ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইন টাইম, টাইম উইল চেঞ্জ ইউ। আমরা যদি আমাদেরকে সময়ের সাথে নিজেদেরকে পরিবর্তন না করতে পারি, পরিবর্ধন না করতে পারি, পরিমার্জন না করতে পারি, সময় কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দেবে। সেটা নট অনলি দিস সেক্টর, এভরিহোয়ার। আজকে যদি আমি উদাহরণস্বরূপ বলি যে নোকিয়া আজ থেকে 10 বছর আগে নোকিয়া ছাড়া আর কোনো মোবাইল সেট ছিল না বাজারে, 90% ছিল তাদের দখলে, কিন্তু আনফরচুনেটলি তারা কিন্তু সেই বাজারটা ধরে রাখতে পারে নাই, বিকজ তারা কিন্তু সময়ের সাথে নিজেদেরকে আপডেট করতে পারে নাই, অ্যাডপ্ট করতে পারে নাই, যার জন্য দে থ্রু দ্য গার্বেজ। লাইক এস দিস, যদি আপনারা বলে যে আপনারা যদি বলেন ফুজি কালার, আপনারা বলছে বাজাজ অথবা ফোর্ড, এই ধরনের যে সমস্ত ব্র্যান্ড এক সময় আমাদের দেশে, আমাদের পুরো ওয়ার্ল্ডে ছিল, সেই ব্র্যান্ড গুলো কিন্তু একটা সময় এখন গার্বেজ হিসাবে আপনার হইছে থ্রো হয়ে গেছে। রিজনটা হলো শুধুই মাত্র তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে নাই। এই পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাডজাস্ট করে নেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই যে শিল্পে একসময় আমাদের দেশকে বলা হতো বেসিক কান্ট্রি, অর্থাৎ আমরা বেসিক জিনিস আমরা তৈরি করি, কিন্তু হ্যাঁ ওই জায়গা থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে আসছি। আপনারা হয়তো অবাক হবেন যে আজকে আমাদের যেহেতু এই এই সেশনটাই হলো ফিউচার ট্রেন্ডস অফ গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফিউচার ট্রেন্ডসটা আসলে কি। নাম্বার 1 হলো যে আমরা বেসিক থেকে আমাদেরকে বের হইতে হবে, অর্থাৎ খুব নরমাল টি শার্ট আমাদের দেশের লোকজন করতে অভ্যস্ত, এই জায়গা দিয়ে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। এটা সার্ভাইভ করবে মায়ানমার, এটা করবে আপনার গুয়েতেমালা, মাদাগাস্কার, যারা আপনার আমেরিকা, ইউরোপ সব জায়গা থেকে জিএসপি ফ্যাসিলিটি পায় তারা। আমরা কিন্তু আমেরিকা থেকে ফ্যাসিলিটি পাই না, আমরা ইউরোপ থেকে পাই। আপনারা জানেন যে আমরা 2021 সালের শেষের দিকে হয়তো মধ্য আয়ের দেশের আমরা দিকে যাচ্ছি, ঘোষণা হবে। যদি এটা ঘোষণা হয় তাহলে 2025-26 সালের মধ্যে এটা কার্যকরী হবে। 2027 সাল থেকে আমরা ইউরোপের কিন্তু কোনো জিএসপি ফ্যাসিলিটি পাবো না, জেনারেল সিস্টেম প্রেফারেন্স যে শব্দটা আছে এটা আমরা পাবো না। আমরা যদি এই জিএসপি ফ্যাসিলিটি না পাই তাহলে আমাদেরকে ইউরোপ যে আমেরিকা যেরকম 14% এক্সট্রা ব্যাট ট্যাক্স দিয়ে ওই মার্কেটে ঢুকতে হয়, তখন কিন্তু আমাকে ইউরোপকেও ঢুকতে হবে। আপনারা জানেন আমাদের এখন টোটাল বিজনেসের 70% বিজনেস হয় ইউরোপের সাথে। সো এটাও কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন, যে আমরা কিন্তু সামনের দিকে আমাদেরকে কিন্তু এই জায়গাটা একটু চিন্তা করতে হবে। এখন তার জন্য আমাদের কি করতে হবে? আমি নাম্বার 1 আসি, যে আমাদের যে গার্মেন্টস বা এই টেক্সটাইল সেক্টর, এটা একটা পোশাক, এটা একটা গার্মেন্টস। এই গার্মেন্টস বানানোর জন্য আপনার কি কি প্রক্রিয়া লাগে? আপনাদেরকে একটা তথ্য দেই যে 1 কেজি ফ্যাব্রিক বানানোর জন্য এই কটন মানে তুলা থেকে শুরু করে শেষ পর্যন্ত 700 লিটার পানি লাগে। আর এই 700 লিটার শুধু পানিই না, এই যে তুলা থেকে শুরু করে বুনন পর্যন্ত, গার্মেন্টস পর্যন্ত, এই সবকিছু মিলিয়ে আপনার 127 রকমের কেমিক্যাল এই জায়গায় ইউজ হয়। সো এই যে 700 লিটার পানি, 127টা ধরনের কেমিক্যাল এই জায়গায় ইউজ হয়। সো এইটা কতগুলো প্রসেস, কতগুলো প্রক্রিয়া। ইন্টারেস্টিং হলো যে আমরা বাংলাদেশ এখন কটন বেস যে প্রোডাক্ট গুলো আছে এই জায়গায় আমাদের ওয়ার্ল্ডে খুব নাম করা, আমাদের খুব ভালো পজিশন আছে, কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে কটনের কিন্তু খুব একটা কাল্টিভেট নাই, চাষ নাই, এবং আমরা 95%ই তুলা বাইরে থেকে আমদানি করি, এবং সবচেয়ে বেশি আমদানি করি আপনি জানেন উজবেকিস্তান অথবা অস্ট্রেলিয়া, আমেরিকা এবং শঙ্কর যেটা হচ্ছে ইন্ডিয়া, এই সমস্ত দেশ থেকে কিন্তু আমরা তুলা আমদানি করি। আর এটাই সবচেয়ে আমরা ভালো পজিশনে আছি। তবে আমরা যেহেতু 40 বছর ধরে এই বিজনেসটা আছি, সো আমাদের যে একটা স্ট্রং বেস তৈরি হয়েছে, স্ট্রং বেস এই জন্যই তৈরি হয়েছে যে ওয়ার্ল্ডে
আপনারা জানেন লিড সার্টিফাইড যে গ্রিন প্রজেক্ট আছে 127টা হলো আপনার লিড সার্টিফাইড প্রজেক্ট, যেটা প্লাটিনাম, যেটা যাদের হইছে আপনার 90% থেকে অ্যাবাভ মার্ক পাইলে সেটা হয় প্লাটিনাম। সেটাই আমরা কিন্তু অলরেডি এর মধ্যে কিন্তু 10টার মধ্যে 7টাই বাংলাদেশ, আর 127টা টোটাল পাইছে, তার মধ্যে 67টা হয়েছে বাংলাদেশে। সো বাংলাদেশের এই একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে আমরা কিন্তু আমাদের বেসটা কিন্তু অনেক স্ট্রং। আপনারা জানেন যে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন, রানা প্লাজা কলাপসের পরে 2010-11 সালের পরে আমাদের শিল্পে একটা বিশাল ধস নামে, কারণ হচ্ছে হাজার হাজার লোক মারা যায়, এবং তাজরিন ফ্যাশনের পরে তারপরে আমাদের দেশে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নামে দুইটা জিনিস। অ্যাকর্ডটা হলো ইউরোপ দেখে, অ্যালায়েন্সটা কিন্তু আমেরিকা দেখে। এই অ্যাকর্ড অ্যালায়েন্স দুইটা সংস্থা বাংলাদেশে আসে এবং আইএলও এটাকে চাপিয়ে দেয় যে আপনাদের প্রত্যেকটা প্রজেক্ট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স রিলেটেড হইতে হবে। সো ইন্টারেস্টিং হইলো যে আমরা প্রায় 85 to 90% কোম্পানি এখন অ্যাকর্ড অ্যালায়েন্স অ্যাপ্রুভড। এটা হলো আমাদের স্ট্যান্ড। আমি স্ট্যান্ড গুলো বলতেছি যে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব কোম্পানিগুলো আমাদের, আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সে এখন স্বয়ংসম্পন্ন। আমাদের ফুললি কোম্পানিগুলো কমপ্লায়েন্স। আপনারা হয়তো এক মাস আগে প্রথম আলোতে দেখছেন যে আমাদের দেশের যে গার্মেন্ট শিল্পের শ্রমিকদের যে বেতন সুযোগ সুবিধা, সেটা ওয়ার্ল্ডে আমরা এখন 4 নম্বর পজিশনে আছি, মানে আমাদের সমস্ত কিছু মেনটেন করে আমরা 4 নম্বর পজিশনে আছি। সো আমরা আমাদের মতো কমপ্লায়েন্স মেনটেন করতেছি, আমাদের অ্যাকর্ড অ্যালায়েন্সে আমরা এখন অ্যাপ্রুভড, আমাদের পরিবেশ বান্ধব শিল্পে আমরা পৃথিবীতে আগানো। আরেকটা বিষয় হলো যে আজ থেকে 10 বছর 15 বছর আগেও আমাদের দেশে প্রচুর বিদেশিরা অ্যাজ এ টেকনোলজিস্ট হিসাবে কাজ করত, এবং বিভিন্ন বাইং হাউস গুলোতে আমাদের প্রচুর ফরেনার থাকতো। ইন্টারেস্টিং হলো যে এখন বর্তমানে 80% কিন্তু আমাদের দেশের যারা আছে, যারা বিশেষ করে এক্সপার্টাইজ, তাদেরকে দিয়ে কিন্তু আমাদের দেশের বাইং হাউস গুলো চলে। আমাদের দেশের বিভিন্ন ধরনের শিল্প, আপনার প্রায় 400-র মতো স্পিনিং মিল আছে, আপনার 700 থেকে 750-র মতো কম্পোজিট কোম্পানি আছে, 300-র মতো ওভেন এবং উইভিং কোম্পানি আছে, এবং প্রায় 3200-র মতো আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরির সিংহভাগই কিন্তু আমাদের দেশের লোকাল যে সমস্ত এক্সপার্টাইজ আছে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে, এবং তারা তাদের যোগ্যতা বলে এবং তারা তাদের মতো অত্যন্ত সুনামের সাথে কিন্তু তারা এখন এই কোম্পানিগুলো পরিচালনা করতেছে। এটা আমি বিশ্বাস করি যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, এখন যারা ডিজিটাল শিক্ষা, এই যে ভার্চুয়াল বা ডিজিটাল শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, তারা কিন্তু আমাদেরকে এই জায়গাটা এখনো যে পরিমাণ ভেরি ফিউ পিপল বাইরের আছে, তারা কিন্তু এই জায়গাটা রিপ্লেস করতে পারবে। সবচেয়ে বড় কথা আমি বলবো যে যারা শিক্ষার্থী, যারা আজকে পরবর্তী প্রজন্ম যারা আসছেন শিক্ষা গ্রহণ করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু বিষয় বলবো যে আপনারা আপনাদের কনফিডেন্ট লেভেলটাকে স্ট্রং করেন। কারণ একটা জিনিস আমরা আসলে আমাদের কোন জায়গাটায় আমাদের প্রবলেম হলো আমাদের ফোকাসটা অনেক ন্যারো, আমাদের স্বপ্নটা অনেক ছোট। we are not able to see our dreams in the bigger scale. আমরা আমাদের স্বপ্নটাকে অনেক বড় করে দেখতে পারি না। কিন্তু আপনাদের একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো মেধাবীদের কোনো বাউন্ডারি নাই। সো মেধাবীদের আজকে এক শ্রদ্ধেয় শিক্ষক বলতেছিলেন জ্যাকমার কথা। আজকে জ্যাকমা শুধু না, আপনারা আজকে যদি দেখেন যে বিশ্বের যে সমস্ত মানুষগুলো রেভলিউশন তৈরি করছে, যারা বিশ্বে বিপ্লব ঘটাইছে, বিশেষ করে আমাজনের মালিক জেফ বেজোস, বা আপনার হচ্ছে বিল গেটস, অথবা মার্ক জুকারবার্গ, অথবা আপনার হচ্ছে এক্স স্পেসের মালিক এলন মাস্ক, এই যে আমি যাদের কথা বললাম, এই মানুষগুলা কিন্তু বিশ্বের বৈপ্লবিক সাধনা ঘটানোর জন্য তারা যোদ্ধা, এবং তারা কিন্তু কুশীলব। এই সমস্ত মানুষগুলোর কথা যদি আপনারা এনালাইসিস করে দেখেন, এক একটা মানুষের কথা চিন্তা করেন, তারা তো তাদের নিজেদেরকে গণ্ডির মধ্যে রাখে নাই, তারা তো তাদেরকে নিজেদের দেশের মধ্যে বেঁধে রাখে নাই। আজকে আপনার হচ্ছে ওয়ারেন বাফেট একটা কথা বলছে যে সকাল হইলেই আপনার হইছে প্রায় 10 কোটি মানুষ তার জিলেট দিয়া শেভ করে। আজকে চিন্তা করেন যে আপনারা যারা আজকে শিক্ষার্থী, তারা হয়তো চিন্তা করেন যে আমি কি চাকরি পাবো, আমি পাশ করে বের হলে কি আমার জন্য চাকরি থাকবে, এখন যে সমস্ত কম্পিটিশন।
আপনার চিন্তা করতে হবে আপনি একজন মানুষ, কিন্তু আপনার সামনে প্রতি বছর প্রায় 1000-1500 জায়গা খালি আছে। আপনি যদি একটা জায়গায় অকুপাইড হয়ে যান, আপনি তো দ্বিতীয় জায়গায় চাকরি করতে পারবেন না। মানুষের তো প্রচুর লিমিটেশন আছে। একজন হিউম্যান বিং, একজন মানুষ একসাথে 2টা শার্ট গায়ে দিতে পারে না, একসাথে 2 জোড়া জুতা পরতে পারে না, একসাথে তো 2টা টাই পরতে পারে না। একটা মানুষ তো একটা বড় খাট, কিন্তু পুরো খাটটা সে দখল করে রাখতে পারে না। একটা মানুষের 4 রুমের একটা বড় ফ্ল্যাট থাকতে পারে, কিন্তু 4 রুমে সে শুইতে পারবে না। সো হিউম্যান বিং হ্যাভ লট অফ লিমিটেশনস। সো ইউ হ্যাভ অলসো লিমিটেশনস, যে আপনি একটা মানুষ, আপনার একটা চাকরি দরকার, আপনার তো 10টা চাকরি দরকার না। সো আপনি চিন্তা করবেন যে এতগুলো চাকরির অফার আছে, আমি তো কয়টা করব একা। সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ আপনার চিন্তাটা সবসময় হবে সামথিং ডিফারেন্ট। আপনার গতানুগতিক চিন্তার মধ্যে থাকবেন না। মানুষ বলে যে আমি সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করছি, নো, আমি এটার মধ্যে নারাজ, আমি এটার মধ্যে নাই। আমার কথা হলো আমি সিদ্ধান্ত গ্রহণ করি, তারপরে সিদ্ধান্তটাকে আমি সঠিক করার চেষ্টা করি। আমি সঠিক সিদ্ধান্তের মধ্যে নাই, আমি অর্ডিনারির মধ্যে নাই, আমি কনভেনশনালের মধ্যে নাই, আমি আই এম অলওয়েজ সামথিং ডিফারেন্ট। আমি সব সময় ডিফারেন্ট। আমাকে ডিফারেন্ট হইতে হবে। 2 এ 2 4 হয়, 2 এ 2 5 হয়, 2 এ 2 4 হয় যখন সঠিক হয়, 2 এ 2 5 হয় যখন ভুল হয়। সো আই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। বাঁশদা বাঁশিও হয়, বাঁশদা লাঠিও হয়। সো ইট ডিপেন্ড আপ টু মি, যে আমি এটাতে কি বানাচ্ছি। সো আমার সবচেয়ে বড় কথা হলো আমার কনফিডেন্ট লেভেলটা। একটা পাখি যখন ডালে বসে, তখন সে সরু ডালে না মোটা ডালে সে থিঙ্ক করে না, সে চিন্তা করে না, বিকজ তার তো ডালের মধ্যে তার ডিপেন্ড না, তার ডিপেন্ডসি তার ডানার মধ্যে, তার পাখনার মধ্যে। সো তার ব্যাপারটা হলো যে আপনি যখন একজন সত্যিকার অর্থে একজন হিউম্যান বিং, একটা রিসোর্সফুল একটা পার্সন হবেন। কারণ এই যে আমরা রিসোর্স মানে হিউম্যান বলি, হিউম্যানটা তো দুইটা, একটা হলো রিসোর্স, একটা হলো বার্ডেন। যদি আপনি সম্পদ হন, যদি আপনার এই দেশ, এই সমাজ, এই জাতি এবং এই পৃথিবীর যদি উপকার হয়, তাহলে ইউ আর দ্য রিসোর্সফুল। আর যদি আপনি প্রতিবন্ধী হন, আপনি যদি আইডল হন, আপনি এই সমাজের জন্য, এই দেশের জন্য পড়তে আপনি একটা বোঝা, আপনি একটা বার্ডেন। সো ইউ শুড অলওয়েজ শুড বি রিসোর্সফুল। আর একটা বিষয় হলো যে আমরা চিন্তা করি যে আমি আজকে বের হয়ে আমি হয়তো স্কোয়ারে অথবা বেক্সুমকো এরকম বড় কোম্পানিতে চাকরি নেব। তা আপনার চিন্তাটা কখনো হয় না যে আমি এইখানে থেকে বের হয়ে আজকে তার কি তো একটা বড় জায়গা আছে ইন্ডাস্ট্রির, ওখানে ইরাকশায়ার একটা কোম্পানি আছে, সেইখানে একটা সিইও হব। আপনার চিন্তাটা তো, আমাদের চিন্তাটা অনেক ন্যারো। আমরা চিন্তা করি যে আমার এখান থেকে চাকরি চলে গেলে আমার কি হবে, যে দেশের যে অবস্থা। আমি দেশ নিয়ে কখনো চিন্তা করি না কেন, আমি এইভাবে চিন্তা করি না কেন যে আজকে 10 বছর আগেও আমাদের দেশে দেখছি যে মার্কেটিং এ আসতো ডাইস কেমিক্যাল সহ ইউরোপিয়ান সাদা চামড়ার লোকজন গুলো আসতো। আজকে আপনাদেরকে একটা কোশ্চেন করি, যে ইউরোপে আজকে একটা ফ্যাক্টরি নাই। যে দেশে একটা ফ্যাক্টরি নাই, সে দেশে তো একটা এক্সপার্টিস তৈরি হবে না, সে দেশে তো একটা টেকনোলজিস্ট তৈরি হবে না। ওই দেশে যদি একটা এক্সপার্টিস তৈরি না হয়, সে কিভাবে একটা টেকনিক্যাল জিনিসের মার্কেটিং করবে? সে তো আপনার থিওরিটিক্যাল পড়াশোনা করে টেকনিক্যাল উপরে মার্কেটিং করতে পারবে না। সো মার্কেটিং করতে গেলে তাকে তো প্রোডাকশন বা আদার্স একটা জায়গায় হাতে কলমে শিখতে হবে। সো তাদের সেই শিক্ষার জায়গাটা তো বন্ধ হয়ে গেছে। সো আজকে থেকে 5 বছর পর এখনই অনওয়ার্ড you will go over there, আপনি সেখানে যাবেন, আপনি সেখানে মার্কেটিং করবেন। সো ইউ হ্যাভ ক্রিয়েট লট অফ অপরচুনিটি, লট অফ স্পেস। আপনার জন্য তো অনেক দ্বার খুলে গেছে। আপনাদের থিঙ্কিংটা এরকম হবে। আজকে আমাদের ভিতরে যে এক্সপার্টিস তৈরি হয়েছে, টেকনিক্যাল নো হাউ টু তৈরি হয়েছে, আজকে যদি মাদাগাস্কার বা ইথিওপিয়া বা ভিয়েতনাম, যে সমস্ত দেশগুলো আবার গার্মেন্টস এর রেভলিউশন হচ্ছে, আজকে আমাদের মতো এক্সপার্টিস তো ওই জায়গায় দরকার। আজকাল ইন্ডিয়া এবং চায়না এবং শ্রীলঙ্কার মতো কোম্পানি যদি, দেশের মানুষ যদি আমাদের দেশে এসে লাখ লাখ যদি বড় বড় জায়গা দখল করতে পারে, আমরা কেন ওই জায়গায় গিয়ে আমরা দখল করতে পারবো না? হোয়াট ইজ আওয়ার ল্যাকিংস? আমাদের কোনো ল্যাকিংস আছে? আমাদের প্রেজেন্টেশন আছে, আমাদের নো হাউ আছে, আমাদের স্পিকিং অ্যাবিলিটি, স্কিল, এগুলো আছে। সো আমাদের কোনো প্রবলেম নাই তো। তা আমরা কি আসলে আমাদের স্বপ্নটা অনেক বড় করে দেখতে পাই না, আমাদের সাহসটা কম। যার জন্য কিন্তু আমি বলতেছি যে আমাদের অপরচুনিটিটা কিন্তু আমাদের দেশে না, আমার অপরচুনিটি কিন্তু ওয়ার্ল্ডে। বিকজ একটা মানুষের যে 4টা-5টা ফান্ডামেন্টাল নিড আছে, মৌলিক চাহিদা আছে, তার মধ্যে একটা বড় নিড হলো কিন্তু মানুষের বস্ত্র। সো এই যে 850 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে, এই 850 কোটি মানুষের যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন তার বস্ত্র লাগবে। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল নিড। সো এটা লাগবেই।
সো আরেকটা, এটা শুধু নট অনলি এটা লজ্জা নিবারণের জন্য না, এটা কিন্তু একটা মানুষের পার্সোনালিটি, একটা সিম্বল অফ দা পার্সোনালিটি। আজকে পোশাকটা কিন্তু একটা মানুষের ব্যক্তিত্বের প্রতীক। একটা মানুষ যখন লুই বটন পরে, একটা মানুষ যখন গুচি পরে, একটা আরমানি পরে, অ্যাডিডাস পরে, নাইকি পরে, ওইটা দিয়ে কিন্তু প্রকাশ পায় যে হি ইজ দা একটা লেভেল পারসন। সো এটা কিন্তু একটা মানুষের একটা পার্সোনালিটির প্রতীক। দিস ইজ নট অনলি যে এটা কভার্ড বাই ইউর বডি। সো আমার মনে হয় যে আমরা একটা পার্সোনেট পারসন, আমরা অনেক ভাগ্যবান মানুষ যে আমরা এই জায়গাটায় আমরা আসছি, আমাদের জীবিকার জন্য এইরকম একটা জায়গা, একটা মাধ্যম আমরা পাইছি। সো আমাদের এই জায়গাটা প্রপারলি ইউটিলাইজ করা দরকার। সো আপনারা যারা শিক্ষার্থী, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে ইউ শুড অলওয়েজ বি দ্য টার্গেট ওরিয়েন্টেড পিপল, নট অনলি ইউ এভরিবডি। এখানে আমার শ্রদ্ধেয় অনেক জ্ঞানী শিক্ষক আছেন, ওনাদের প্রতিও আমার কিছু অনুরোধ থাকবে যে আমরা এট ফার্স্ট উই জাস্ট ফিক্স আওয়ার ফোকাস, ফিক্সড আওয়ার ডেস্টিনেশন, ফিক্সড আওয়ার গোল। আমরা আমাদের গোলকে সেট করব। এখন আমি যখন আমার গন্তব্য ঠিক করব, তারপরে আমি এখানে কি হেঁটে যাব, নাকি নৌকায় যাব, না বিমানে যাব, ইট ডিপেন্ড আপ টু মি। এটা আমার উপর ডিপেন্ড করে এবং আমার সময়ের সাথে ডিপেন্ড করে আমি কিভাবে যাব। বাট এট ফার্স্ট ফিক্সড মাই গোল। আমাদের গোল সেট করাতে সমস্যা আছে, আমাদের স্বপ্ন দেখাতে সমস্যা আছে। আর আমরা যদি আমাদের ফোকাসটা ঠিক রাখি, আরেকটা বিষয় হলো যে বর্তমান যুগ ডিজিটালের যুগ। সো আজ 10 বছর 20 বছর আগে যেভাবে আমরা আমাদের জীবন ধারণ করছি, আজকে কিন্তু সেরকম করলে আমরা ব্যাকডেটেড হব। সো আমাদের টেকনোলজি ডে বাই ডে আপডেট হচ্ছে। এটার সাথে আমি আমাদেরকে অ্যাডপ্ট করতে পারতেছি কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ নলেজ ইজ দ্য বেস্ট ওয়েপন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কিন্তু আপনি জোর করে একজন মানুষের কাছে সালাম নিতে পারবেন, ইট ক্যান নট কন্টিনিউ ইন দ্য লং রান। এটা কিন্তু লং রান কন্টিনিউ করবে না। আপনার কিন্তু একটা রেসপেক্টে কন্টিনিউ করবে লং রান, সেটা হলো যে আপনার ভিতরে যদি নলেজ থাকে, আপনি যদি সে রিসোর্সফুল পারসন হন এবং আপনার নো হাউ টু থাকে, এবং আরেকজন মানুষ যখন জানতে পারবে যে এর কাছে শিখার আছে, এর কাছে জানার আছে, তখন কিন্তু আপনি সেই মানুষটা আপনার কাছে নত স্বীকার করবে এবং আপনাকে ভিতর থেকে রেসপেক্ট করবে। সো একজন মানুষ হিসাবে কিন্তু আমাদের এই নৈতিকতা বা এই দায়ভার কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। সো সেক্ষেত্রে আমাদের যেরকম আরেকটা বিষয় হলো কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে আমাদের একজনের সাথে আমাদেরকে যে আজকে যে আমরা একটা ভার্চুয়াল একটা সেমিনার বা আমাদের ভিউ এক্সচেঞ্জ করতেছি, এটা কিন্তু একটা বড় জায়গায় যে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে। যা আমার ভালো লাগছে যে আমার বেশ কিছু বাংলাদেশের নামি দামি মানুষদের সাথে আমি পরিচয় হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এটা কিন্তু আমার জন্য একটা বিশাল ব্যাপার। আর একটা বিষয় হলো যে নেটওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নেটওয়ার্কে বলা হয় নেটওয়ার্ক। যারা শিক্ষার্থী তাদের জন্য বলছি যে আপনি যখন বড় হবেন, যখন শুধু চাকরি না, আপনাদের যখন ব্যবসা করবেন, তখন আপনাদের ব্যাংকের একটা টার্ম আছে যে নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্কের একটা দেন, সে পরিসম্পদ কি, অর্থাৎ স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আপনার কি আছে সেটার একটা পরিমাণ দেন। আজকে জ্ঞানীরা বলছে যে নেটওয়ার্ক হলো একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাই হলো একটা পরিসম্পদ। এই নেটওয়ার্কে কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে। আপনাকে তৈরি করছেন, আপনি তৈরি করে কিন্তু আপনি মাঠে আপনাকে যাচাই করতে পারেন নাই, আপনার কিন্তু ভ্যালু নাই। আপনি অঙ্ক জানেন, অঙ্ক করতে পারছেন, কিন্তু রেজাল্ট মিলে নাই, আপনার কিন্তু রেজাল্ট জিরো। সো আপনাকে এটা একটা মাথায় রাখতে হবে। তার সাথে এই যে টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে, আপগ্রেড করতে হবে। আরেকটা বিষয় হলো যে টিম ওয়ার্ক হিসাবে কাজ করতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য সামনে খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। সেটা হলো যে আমরা অনেক সময় দেখা গেল যে অনেকে নিজের মতো করে ডিসিশন দেই, যে আমি যা ভালো মনে করি সেটাই আমি বলে যাই, কিন্তু এটা হয় অনেক সময় ভালো ফল বয়ে আনে না। সো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, পার্টিসিপেটরি ডিসিশন অথবা ডেমোক্রেটিক ডিসিশন যেটাকে বলা হয়, যে আপনি টেবিলে বসবেন, আপনি টেবিলে প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করবেন, রুট কজ অ্যানালাইসিস করবেন, যে হোয়াটস দ্য রিজন দিস প্রবলেম অ্যারাইজ, কি কারণে প্রবলেমটা হইছে, কজেসটা কি, রোডটা কি। অ্যানালাইসিস করার পরে ইউ টার্গেট দ্য প্রবলেম, নট টার্গেট এনি পিপল। আপনি মানুষকে টার্গেট করার দরকার নাই, আপনি টার্গেট করবেন আপনার সমস্যাটাকে, এবং ওইটা নিয়ে যখন ফিশবোন ডায়াগ্রাম করবেন, রুট কজ অ্যানালাইসিস করবেন, তারপরে যখন আপনারা বসবেন, বসে 5 জনের কাছ থেকে মতামত নেবেন, মতামত নিয়ে একটা ডিসিশন নেবেন, ওই ডিসিশনটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন হয়। সো এটাকে বলা হয় আপনার ডেমোক্রেটিক ডিসিশন। এটা একটা। আরেকটা হলো যে বর্তমানে আপনার সবসময় লক্ষ্যটা থাকবে, একজন প্রোডাকশন অফিসার বলেন, আর একজন মানে ছোট চাকরি, মার্কেটিং বলেন, সাপ্লাই চেইন বলেন,
ছোট চাকরিতে শুরু করবেন, কিন্তু বিষয়টা আপনার লক্ষ্যটা কিন্তু এরকম থাকবে না। লক্ষ্য থাকবেন ওই গ্রুপ কোম্পানির সিইও হবেন। আপনার লক্ষ্য থাকবে আপনি বাইরের কোন জায়গায় গিয়ে আপনাকে সেল করবেন। সো এই জায়গাটায় আপনার এইটা যখন আপনি একটা কোম্পানির সিইও হবেন, ইভেন আপনি একটা কোম্পানির এন্টারপ্রেনার হবেন, উদ্যোক্তা হবেন, তখন কিন্তু আপনার কিন্তু একটা বিষয়ে জ্ঞান রাখলে হবে না। একটা বিশেষায়িত জ্ঞান বা টেকনিক্যাল নলেজ রাখলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আপনার ভালো করতে গেলে এই যে আমি যে কথাগুলো বললাম, যে আপনার ফোকাসটা কেমন, আপনার কমিউনিকেশনটা কেমন, আপনি লিডারশিপ হিসাবে কেমন, আপনি লিডারশিপটা খুব ভাইটাল একটা বিষয়। যে লিডারশিপ কিন্তু এরকম না যে সে কিন্তু কখনো আই বলে না, লিডাররা কিন্তু সবসময় ওই বলে। সো এই যে লিডারশিপ থাকা, টিম ওয়ার্ক হিসাবে কাজ করা, আরেকটা বিষয় হলো যে ক্রিটিক্যাল থিঙ্কার হিসাবে আপনি কেমন, বা অ্যানালিটিক্যাল থিঙ্কার হিসাবে আপনি কেমন, এই জিনিসগুলা যদি অ্যাকুমুলেট করে আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি যেরকম একটা আমাদের দেশের বড় কোম্পানি একটা সিইও হিসাবে ভালো করবেন, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ভালো করবেন, পাশাপাশি আপনি যখন আজকে চাকরির পরে যখন ব্যবসা করতে যাবেন তখনও কিন্তু আপনি ভালো করবেন। সত্যিকার অর্থেই হলো যে আজকে যারা এই টেক্সটাইল বা গার্মেন্ট শিল্পের যারা চাকরি করে বা নতুন করে উদ্যোক্তা এই বিষয়ে জানে না, সে কিন্তু এই সেক্টরে এখন আর ভালো ব্যবসা করতে পারবে না। কারণ আমাদের দেশে এই বিজনেসটা কিন্তু এখন ওই লেভেলে নাই। প্রফিট মার্জিন কিন্তু অনেক লোয়ার গ্রেডে চলে গেছে। সো অনেক টাইট, অনেক কম্পিটিশন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই বিষয়ে ভালো জানেন, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে এই জায়গায় আপনি ব্যবসা ভালো করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার জন্য টিকে থাকা কঠিন হবে। সেই ক্ষেত্রে আপনাদের এই গুণগুলো, এই কোয়ালিটি কিন্তু আপনার ভিতরে অ্যাডপ্ট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়, যারা শিক্ষার্থী তারা অনেক সময় চিন্তা করেন আমি আসলে এখন থেকে বের হয়ে কি হব, কি করব। আপনাকে একটা ক্লিয়ার বলি যে আপনার জবটা কিন্তু এখন সেই আগের মতো যে মার্কেটিং এর প্রোডাকশন এই জায়গায় সীমাবদ্ধ নাই। এই জবটা কিন্তু এখন অনেক স্প্রেড করছে। যেমন সাপ্লাই চেইন নামে একটা বিষয় আসছে। এই সাপ্লাই চেইনটা কিন্তু আগামী দিনে অনেক বড়, অনেক বেশি আপনার হইছে ডিমান্ডেবল একটা বিষয় হবে। যে আপনার সাপ্লাই চেইন বলতে একটা গার্মেন্টস যখন তৈরি হয়, একটা পোশাক যখন তৈরি হয়, সেই পোশাকে যেরকম সুতা লাগে, এটা হচ্ছে একটা মাদার জিনিস, সুতা লাগে। সুতার পাশাপাশি এটা নিটিং করতে হয়। নিটিং করতে গিয়ে নিটিং মেশিন লাগে। আবার এটার সাথে লুব্রিকেন্ট লাগে। আবার এটা নিটিং করার পর এটাকে ডাইং করতে হয়। ডাইং করার সময় শুধু পানি না, পানির সাথে অনেক ধরনের ডাইজ লাগে, কেমিক্যাল লাগে, অক্সিলারিজ লাগে। তারপর এর সাথে অনেকগুলো মেশিন জড়িত। আবার এটা যখন গার্মেন্টস এ যায়, গার্মেন্টস এ সুইং করে, কাটে, সেখানে অনেক ধরনের অ্যাক্সেসরিজ লাগে। অনেক ধরনের বাটন, টিমস, জিপার অনেক কিছু লাগে। সো এই যে সবকিছু প্রক্রিয়া, এটাকে বলা হয় একটা সাপ্লাই চেইন। সো এই সাপ্লাই চেইন সম্পর্কে যাদের নলেজ ভালো থাকে, যাদের সোর্সিং ভালো জানা থাকে, তারা কিন্তু এই জায়গায় খুব ভালো করার একটা বড় সুযোগ আছে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটা ভালো সাবজেক্ট। এটা কিন্তু এখন একটা ফিউচার ট্রেন্ড, এটা একটা ভালো বিষয় যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। কারণ আজকে আমাদের দেশের যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা যারা আমাদের বিভিন্ন গ্রামগঞ্জে থেকে উঠে আসছে, তারা কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত। তারা স্বল্প শিক্ষিত মানুষ। তারা কিন্তু তাদের ব্রেনটাকে অ্যানালাইসিস করতে পারে না, ব্রেনটাকে তারা স্ট্রমিং করতে পারে না। সো আপনারা যারা ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, আপনাদের কিন্তু এই জায়গাটাই যে একটা একটা মানুষ আগে হজে যায় ৬ মাস, ৮ মাস, ১ বছর হেঁটে যায়। আর সেই মানুষ এখন প্লেনে আপনার ৩.৫ ঘন্টায় পৌঁছায় যায়। সো মানে আপনার টেকনোলজি কোন জায়গায় চলে গেছে? সো আপনি তো ওই বিমান বা প্লেনের মধ্যে আছেন। ইউ আর মেকিং রকেট সায়েন্স। সো আপনার চিন্তা হবে যে অল্প খরচে, অল্প পরিশ্রমে কিভাবে ব্যাপক এবং বড় কাজ করা যায়, এটাই কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং। সো আপনার এই যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এটার একটা রিভলিউশন কিন্তু আমাদের দেশে না, এটা চায়না বা আপনার শ্রীলঙ্কা, ওই সমস্ত দেশে কিন্তু প্রথম এগুলা তারা হলো এটার বেজ মেকার, তারা হলো এটা সূতিকাগার। সো সেই ক্ষেত্রে আপনারা ফরচুনেট যে আপনারা এমন একটা জায়গায় সময় আসছেন, আপনার ১০-১৫ বছর আগে অলরেডি এটা শুরু হয়েছে এই সাবজেক্টটা। অনেকগুলা ভার্সিটিতে অলরেডি এখানে একটা ডিপার্টমেন্ট খুলছে। সো এটা একটা বিগ থিং। সাপ্লাই চেইন, স্যার আপনারা যারা শ্রদ্ধেয় শিক্ষক, আপনারা এই বিষয়টাকে চিন্তা করতে পারেন যে সাপ্লাই চেইনটা একটা সামনে একটা বিগ ডিমান্ডেবল একটা সাবজেক্ট হবে। এটাকে নিয়ে আপনারা একটা চিন্তা করতে পারেন। সেকেন্ড থিং হলো ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এটা একটা বড় জায়গা। আমরা আমাদেরকে শুধুমাত্র টেকনোলজি হিসেবে আটকে রাখবো না। আমরা যখন একটা এন্টারপ্রেনার হব, আমরা যখন একটা গ্রুপ কোম্পানির সিইও হব, তখন কিন্তু আমি কিন্তু বলতে পারবো না যে আমি শুধু কাপড় বানাইতে জানি, আমি শুধু রং করতে জানি। আমি এটা বললে কিন্তু আমার এটা দৈন্যতা।
এটা আমার কিন্তু ল্যাকিংস। সো আমাকে কিন্তু ফ্লাউরিশ করতে হবে হোল প্যাকেজ নিয়ে। আমাকে কিন্তু সবকিছু বিষয়ে কিন্তু আমার গুণ থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, এবং উইদিন ফ্রিকশন সেকেন্ডের মধ্যে কিন্তু কোটি কোটি টাকার ডিসিশনটা কিন্তু দিতে হয়। এই ডিসিশনটা আপনি কিন্তু পরে বললে চলবে না। এবং ফোন আসছে, 2 মিনিটের মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে কিন্তু ইয়েস অর নো। আপনার ডিভাইডারের দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, হয় ডানে যাবেন নয় বামে যাবেন। এই ধরনের তৈরি হয় যখন আপনি একটা টপ অ্যাপেক্স পজিশনে থাকবেন, যখন একটা সিও লেভেলে থাকবেন, তখন কিন্তু আপনার ভিতরে এই কোয়ালিটি গুলো থাকতে হবে। আর এই কোয়ালিটি গুলো চাইলে কিন্তু হঠাৎ করে ওভারনাইট আপনি কিন্তু এগুলো রপ্ত করতে পারবেন না। মানে লাইক আস রুম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। এটার জন্য আপনাকে দিনের পর দিন, রাতের পর দিন আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার ব্রেন স্ট্রমিং করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। সো আপনাকে এগুলো করেই কিন্তু আপনার আসতে হবে। সবসময় শিক্ষার্থীরা মনে রাখবেন যে সবাই বড়লোক হইতে চায়, সবাই সফল হতে চায়, কিন্তু মনে রাখবেন সফল হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই। এটা আপনাকে একটা লেডার দিয়ে উপরে উঠতে হবে এবং স্টেপ বাই স্টেপ উঠতে হবে। স্ট্রেংথ বেয়ে বেয়ে কিন্তু আপনাকে উঠতে হবে। হার্ড ওয়ার্কের বিকল্প নাই। আপনার যতই মেধা থাকুক না কেন, মেধা আপনাকে সহায়ক হিসেবে কাজ করবে, কিন্তু ফার্স্ট জিনিস হলো যে ইউ শুড বি দ্য হার্ড ওয়ার্কার। আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আসলে মেন্টালিটিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আসলে পজিটিভ না নেগেটিভ, সবসময় আপনাকে অপটিমিস্ট হতে হবে, পেসিমিস্ট না। আপনাকে সবসময় ভাবতে হবে যে হ্যাঁ ইউ ক্যান পসিবল, আপনার দ্বারা সম্ভব। মানে ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড, ক্যান বি ডিকশনারি ইন দ্য ফুলিশ। এটা শুধু বোকাদের অভিধানে, আমাদের অভিধানে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। সো আরেকটা বিষয় সেটা হলো যে আমি বলতেছিলাম যে একটা কোম্পানিতে যেরকম টেকনোলজি দরকার, পাশাপাশি কিন্তু কমার্শিয়ালের লোক থাকে, অ্যাকাউন্টস এর লোক থাকে, অডিটর থাকে, এই মার্কেটিং থাকে, সাপ্লাই চেইন থাকে, ইভেন পরোক্ষভাবে যারা এখানে খুব ইম্পর্টেন্ট কাজ করে, কমপ্লায়েন্স, হিউম্যান এন্ড রিসোর্স, এইচআর যেটাকে বলা হয়, এবং মেইনটেনেন্স। এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের জন্য খালি আছে। আজকে আপনাদের শিক্ষার্থীদের জন্য বলবো যে পলি সংস্কৃতি অথবা নৃবিজ্ঞান পড়ে বিসিএস ক্যাডার হয়ে সে এখন একটা বড় জজ, সে এখন একটা বড় ডিসি বা সচিব হইছে। সো একটা মানুষ যদি ভূগোল পড়ে, ভূগোল অ্যাডভান্স সাবজেক্ট নিয়ে সে যদি জজ ব্যারিস্টার হইতে পারে, সো হোয়াই নট ইউ? আপনার কেন একটা কোম্পানির, গ্রুপ অফ কোম্পানি সিও অথবা একটা মালিক আপনি হইতে পারবেন না? সো আমার প্রশ্নটা রইল, অবশ্যই আপনাদের দ্বারা সম্ভব। এটা জিনিসটা কি, আপনাদের একটা জায়গায় সেন্স অফ হিউমার বা কমন সেন্স, এই জায়গাটা আপনাদের খুব ইমপ্রুভ করতে হবে। আমাদের ল্যাকিংসটা কিন্তু ওই জায়গাটায়, আমাদের সেন্সটা কিন্তু আমরা ডেভেলপ করি না। সবসময় মনে রাখবেন, কমন সেন্স যদিও কমন সেন্স না, কমন সেন্স ইজ ভেরি আনকমন ফর দ্য কমন পিপল। এটা কিন্তু সবার থাকে না, এটা কিন্তু আপনাকে অ্যাডপ্ট করতে হবে, এটা কিন্তু আপনাকে গ্যাদার করতে হবে, এটা কিন্তু এমনি এমনি আসবে না। সো আমি এটা আপনারা আপনারা আপনাদের আপনি যখন একটা বড় পজিশনে থাকবেন, তখন যদি আপনার ভিতরে এই ধরনের কোয়ালিটি গুলো যদি না থাকে, আপনি কিন্তু বেশি দিন ওখানে কন্টিনিউ করতে পারবেন না। সো এটা খুব ইম্পর্টেন্ট। একটা মানুষ যখন খুব বড় পজিশনে যায়, আপনার ভাবতে হবে ডেফিনেটলি তার ভিতরে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো কিন্তু আর 10টা মানুষের ভিতরে নাই। সো আপনার একটা ভালো মানুষ, একটা নলেজেবল মানুষ কিন্তু একটা লাইব্রেরির সমান, একটা বই না। সো আপনারা শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বলবো, যারা আইকনিক, যারা এই ট্রেডের বা কমিউনিটির লিজেন্ড, যারা নলেজেবল, অনেক জানে, আপনারা তারা আস্তে আস্তে তাদের সাথে কমিউনিকেশন বাড়ান, তাদের সাথে আপনাদের রিলেশন বিল্ড আপ করেন, তাদের কাছাকাছি যান, তাদের অভিজ্ঞতাগুলো শুনেন। সবসময় মনে রাখবেন যে এই যে আমরা এই ট্রেডে যারা 20 বছর 25 বছর ধরে এই ট্রেডে যারা আছি, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করছি। আসলে অভিজ্ঞতাটা কিন্তু, অভিজ্ঞতা বলতে কোনো শব্দ নাই, এর আলাদা কোনো আবেদনিক কোনো ডেফিনিশন নাই। অভিজ্ঞতা হইলো কতগুলো ভুলের সমষ্টি। অর্থাৎ আমার অভিজ্ঞতা বেশি, দ্যাট মিনস আমার ভুল বেশি। আমার জীবনে আমি অনেক ভুল করছি। সো আমি যত বেশি ভুল করব, তত বেশি অভিজ্ঞতা আমার হবে। সো শিক্ষার্থী যারা আছে, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? হ্যালো? Yes, sir. Yes, sir. শোনা যায়। আচ্ছা। সো সরি। সো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যাদের বয়স এখন 20-22, আপনারা প্রায় 30 বছর পর্যন্ত শুধু ভুল করতে থাকুন। আপনারা যত বেশি মিস্টেক করবেন, মনে রাখবেন, নাও ইউ ডিড মিস্টেক, দিস ইজ দ্য মিস্টেক। নট অনলি ইউ ডিড মিস্টেক, দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স, নট মিস্টেক। বাট আপনি 35 ইয়ার্স আফটার যখন মিস্টেক করবেন, দিস ইজ দ্য মিস্টেক। সো আপনাদের এখন
বড় কোম্পানিতে চাকরি করতে হবে, আমাদের ভিতর সবসময় থাকে আমি বের হয়ে বেক্সিমকো অথবা স্কয়ারের মতো প্রজেক্টে কাজ করব। নো, এটা আপনাদের ভুল। আমি মনে করি যে এটা আপনাদের জন্য সঠিক হবে না। আপনাদের জন্য সঠিক হবে একটা ভালো বসের আন্ডারে চাকরি করা, নট ভালো কোম্পানি। ভালো কোম্পানি আপনাকে ভালো কিছু শিখাবে না, বরঞ্চ ভালো কোম্পানির কিছু লিমিটেশন থাকে। যেমন ধরেন একটা স্কয়ার বা একটা বেক্সিমকোর মতো কোম্পানি যখন আপনি চাকরি করবেন, যে দেখবেন যে ওভেন আপনি চাকরি করতেছেন, আপনাকে দায়িত্ব দিচ্ছে ব্যাচ প্রিপারেশনে অথবা প্রিপারেশনে, অর্থাৎ স্কাউটিং বা ব্লেসিং পজিশনে আপনি চাকরি করবেন, ডাইং না। কারণ ওরা একটা ডিপার্টমেন্টকে 3-4টা ভাগ করে ফেলে, আপনাকে একটা ভাগের মধ্যে ফেলে দিবে। আপনি একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় স্পেশালিস্ট হবেন। সো বাকি জায়গাগুলো কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন না। কিন্তু আপনি যদি ছোট কোম্পানিতে চাকরি করেন, তখন দেখবেন যে আপনি ওভারঅল দেখতে পারবেন। সো এটা কিন্তু আপনার জন্য একটা বড় সুযোগ। সো আমাদের কিছু ভুল আছে। আমরা অট্টালিকা প্রবাহে গা ভাসাই। আমরা চিন্তা করি বড় কোম্পানির চাকরি করব, আমার কার্ডের মধ্যে এই বড় কোম্পানির নাম থাকবে। নো, এটা না। আরেকটা বিষয় হলো যে হ্যাঁ, মানে আপনি কি হবেন? এমপ্লয়ি না এমপ্লয়ার? আপনি কি চাকরি করবেন না চাকরি দিবেন? ইট ডিপেন্ড আপ টু আপনি আসলে কি করবেন। তবে আমি বলবো জীবনের প্রথম দিকে আপনার যে একটা কোম্পানিতে সুযোগ পাচ্ছেন কাজ শেখার, ওখানে আপনি সেলারি কত পান এটা আপনি কখনো দেখবেন না। আপনি 10,000 পান, 5,000 পান, ডাজন্ট ম্যাটার। আপনি সবসময় খেয়াল করবেন কোম্পানিটায় ওখানে কাজ শেখার সুযোগ আছে কিনা। কোম্পানিটা যে লোক চালায়, যে টেকনিক্যাল পিপল, সে কেমন, তার নলেজটা কেমন। যদি দেখেন যে তার নলেজটা ভালো, তখন বেতন আপনি কনসিডার করবেন। কারণ বেতন আপনি জীবনে বহু কামাই করতে পারবেন। কিন্তু এটা আপনি পারবেন না। বিকজ প্রত্যেকটা মানুষের লার্নিং একটা স্টেজ থাকে। আপনি ইনিশিয়াল স্টেজে একজন শিক্ষানবিশ হিসাবে সহজে যে কোশ্চেন গুলো করতে পারবেন, কিন্তু আপনি যখন একটা ম্যাচুর পজিশনে যাবেন, তখন কিন্তু চাইলেই একটা জিএম হয়ে কিন্তু আপনি ছোটখাটো কোশ্চেন কারোর কাছে করতে পারবেন না, আপনি লজ্জা পাবেন। সো আপনার ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনার এই জিনিসগুলোকে নিয়ে আপনাকে ভাবতে হবে। সো এখানে বেটার ইউ সিলেক্ট দ্য গুড বস, নট গুড কোম্পানি। এটা একটা বিষয় আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যে আপনারা এই জায়গায় খেয়াল করবেন। আরেকটা বিষয় হলো যে স্যালারি ডাজন্ট ম্যাটার, নট অনলি শিক্ষা। একটা বিষয় হলো যে আপনি অন্যের কোম্পানিতে আপনি কিন্তু নিজে শিখতে পারতেছেন। অর্থাৎ আপনি যে বিজনেসটা করবেন, সেই বিজনেসটার প্রত্যেকটা বিজনেসের ল্যাঙ্গুয়েজ আছে। এই বিজনেসের একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো এই বিজনেসের যত বেশি কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে, এই বিজনেস তত বেশি আপনি ভালো করবেন। সেই ক্ষেত্রে প্রত্যেক বিজনেসই কিন্তু প্রত্যেকটা বিজনেসই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো এটা যে আপনি শিখতে পারতেছেন, আরেকটা কোম্পানিতে আপনি সুযোগ পাইছেন, ইউ আর দ্য ফরচুনেট। আপনি ওইভাবে নিজেকে চিন্তা করবেন। আপনি চিন্তা করবেন না যে এখানে কষ্ট বেশি, এখানে শ্রম বেশি, এখানে অনেক খাটায়, এখানে পয়সা কম দেয়। আপনার ইনিশিয়াল স্টেজ 2, 4, 5 বছর, ইভেন 10 বছর পর্যন্ত আপনি এগুলো নিয়ে মাথায় ঘামাবেন না। আপনি মাথা ঘামাবেন কত বেশি আপনি শিখতে পারতেছেন, কত বেশি জানতে পারতেছেন, কত বেশি আপনি নলেজেবল হতে পারতেছেন, আপনি কত বেশি রিসোর্সফুল হতে পারছেন। এটা কিন্তু আপনার কাছে থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। আরেকটা বিষয় হলো যে হ্যাঁ, একটা পর্যায়ে আপনি স্বপ্ন দেখবেন, ইউ উইল বি দ্য এন্টারপ্রেনার। আপনি একজন উদ্যোক্তা হবেন। কারণ উদ্যোক্তার একটা সুবিধা হলো, সেটা হলো যে মানুষের ইনকাম কিন্তু দুই রকম। একটা হলো অ্যাক্টিভ ইনকাম, একটা হলো প্যাসিভ ইনকাম। আমি যদি বলি যে আজকে একটা বড় নাম করা ডাক্তার, যেমন আমাদের শ্রদ্ধেয় প্রাণগোপাল। তো প্রাণগোপাল যদি তার চেম্বারে বসে, উনি যদি রোগী দেখেন, ওনার কিন্তু ইনকাম হবে। উনি যদি আজকে চেম্বারে না বসে, অথবা দেশের বাইরে থাকে, অসুস্থ থাকে, ওনার কিন্তু ইনকাম হবে না। বিকজ দিস ইজ কল্ড দ্য অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হলো যে আপনি ঘরে থাকেন বা জানা থাকেন, মার্ক জুকারবার্গ সে ফেসবুকের নির্মাতা, সে এমন একটা জায়গা তৈরি করছে, সে জায়গায় আপনি সে যেখানেই থাকুক না কেন, তার কিন্তু সমস্যা নাই, তার কিন্তু ইনকাম হচ্ছে। আজকে বাফেট ওয়ারেনের যতগুলো বিজনেস আছে, ম্যাক্সিমামই প্যাসিভ ইনকাম। বিকজ সে যেখানেই থাকুক না কেন, তার এটা কিন্তু অটোমেটিক চলতেছে, দিনেও চলতেছে, রাতেও চলতেছে। যেমন ম্যানুফ্যাকচারিং বিজনেস, এই বিজনেস ঘুমায় থাকলে মেশিন কিন্তু ঘুমায় না। সো এটা কিন্তু কন্টিনিউ চলে। সো আপনি যদি মানি মেকার হতে চান, আপনি যদি বড় ধরনের উদ্যোক্তা হতে চান, তখন কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকামের ভিতরে আপনার কিন্তু থাকলে চলবে না। আপনার কিন্তু তখন প্যাসিভ ইনকামের ভিতরে যেতে হবে। আর এটা যদি আপনি এরকম যদি মনে মনে চিন্তা করেন যে হ্যাঁ, ভবিষ্যতে আমি এন্টারপ্রেনার হব, তখন কিন্তু আপনাকে এখন থেকেই ওইটা মাথায় নিয়ে কিন্তু আস্তে আস্তে কাজ করতে হবে। সেইভাবে নিজেকে গোছাইতে হবে, সেইভাবে নিজেকে সাজাইতে হবে। আর এটা তো ঠিক যে আপনার একজন মানুষ হিসাবে এই সমাজে, এই দেশে একটা বিশাল দায়বদ্ধতা আছে। সো আমাদের দেশ গরিব দেশ, এই দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার। সো এই বেকার মানুষের জীবনে যদি আপনি আপনার মাধ্যমে যদি 10 জন মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়, ইউ আর দ্য ফরচুনেট। আপনি কিন্তু এখানে ভাগ্যবান। সো আপনাকে ওইভাবে যদি চিন্তা করেন, আমি বলবো যে প্রত্যেকেই আপনারা স্বপ্ন দেখবেন যে আপনি ভবিষ্যতে উদ্যোক্তা হবেন। আপনার কিন্তু এই ধরনের স্বপ্ন দেখাটাই ভালো। কারণ আপনি যখন চাকরি করেন,
তখন কিন্তু শুধু নিজেকে প্রোভাইড করতে পারছেন। আর আপনি যখন ব্যবসা করবেন তখন কিন্তু আপনি না, আপনার মতো হাজার হাজার মানুষকে কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন। সো আমি বলবো যে আপনাকে যেরকম প্যাসিভ ইনকামে যেতে হবে, আপনাকে সেরকম কিন্তু আপনার উদ্যোক্তা হতে হবে। আর আর আমি লাস্ট আর কিছু কথা বলে শেষ করে দেব। তারপরে আমি টুকটাক যদি কোশ্চেন থাকে সেটা নেব। সেটা হলো যে আমি বলছিলাম যে ফিউচার ট্রেন্ড যেটা বিজনেসের, যেরকম এখন আপনার আগেকার মতো সেই আপনার গতানুগতিক সুতার মধ্যে নাই। এখন নতুন করে আপনার সাইরো আসছে, এটা কিন্তু একটা সুতা। তারপর হোয়াফু আসছে, নেপি আসছে, ইনজেক্ট আসছে, স্পেস ডাইং আসছে। এগুলো কিন্তু লেটেস্ট আপনার সুতা আসছে। যেমন স্ল্যাব আসছে, এটা নাথিং, এটা একটা রিং স্পিনিং এর মধ্যে একটা এক্সট্রা ডিভাইস, এটা দিয়ে স্ল্যাব করে দিচ্ছে। আপনার আপনার কম্প্যাক্ট ইয়ান, আপনারা জানেন ইয়ানের ভিতরে একটা বাইরে প্রজেক্টাল হেয়ার থাকে, হেয়ারনেস থাকে চুলের মতো, একটা ডিভাইস দিয়ে ওইটা ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে। সো আর হেয়ারনেস দেখা যাচ্ছে না। সো এখন কিন্তু আমাদের সমস্ত মেশিনারিজও কিন্তু অনেক আপডেট হয়ে গেছে। সেম আমি গত 1 মাস আগে একটা সেমিনারে ছিলাম ভার্চুয়ালি, সেখানে ইউকে একটা মেশিন আবিষ্কার করছে, ডাইং মেশিন, যে মেশিনটা আপনার পানি ছাড়া ডাইং হবে, পলিস্টার এবং লাইলন এবং ম্যানমেড যে ফাইবার গুলো। এবং মজার ব্যাপার হলো বর্তমানে আমাদের যে কস্ট কনভেনশনাল, তার চেয়ে 1/3 কস্ট লাগবে এখন, এবং কোনো পানি লাগবে না। যখন পানি লাগবে না তখন কিন্তু আপনার বয়লার লাগবে না, যখন আপনার পানি লাগবে না তখন কিন্তু ইটিপি লাগবে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটার সাথে কতগুলো জড়িত। তারপরে এখন যে মেশিন গুলো আসছে, ম্যাক্সিমাম মেশিনই কিন্তু আগে আমাদের ছিল IE2 মোটর, এখন কিন্তু এগুলো আসছে IE3 IE4 মোটর। IE4 মোটর দ্যাট মিন্স আপনার 30% ইলেকট্রিসিটি সেভ। আপনার আগে ছিল সব পিএলসি সিস্টেম ছিল, যেগুলো ক্লাসিক ছিল, ডাইরেক্ট ছিল, এখন গিয়ার সিস্টেম ছিল, এগুলো কিন্তু এখন ইনভার্টার সিস্টেম আসছে। ইনভার্টার সিস্টেম মানে যখন আপনার চলবে তখনই শুধু এনার্জি কনজিউম হবে, যখন চলবে না তখন বন্ধ থাকবে। যেমন আগে আপনার গার্মেন্টস এর সুইং মেশিন ছিল ক্লাসিক সিস্টেম, অর্থাৎ আপনার এসে আপনি সেলাই করেন বা না করেন ও মোটর ঘুরতেছে, ইলেকট্রিসিটি কিন্তু কনজিউম হচ্ছে। এখন কিন্তু সার্ভো মোটর সিস্টেম, অর্থাৎ আপনি পা রাখলে এ চলবে, পা বন্ধ এটা বন্ধ, তার মানে এটা কিন্তু এনার্জি কনজিউম করতেছে অনেকটাই। যে আপনার দেখবেন যে এসি আমাদের ঘরেও এখন ইনভার্টার সিস্টেম, এসি থাকলে যখন দরকার তখন সে টেম্পারেচার কুলিং করতেছে, যখন দরকার নাই সে বন্ধ থাকতেছে। সেম সিস্টেমটা কিন্তু এখন মেশিনে চলে আসছে। সো আপনারা যারা শিক্ষার্থী, আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যখন সামনে আপনাদের কর্মসংস্থানে যাবেন তখন কিন্তু আপনাদের এই বিষয়গুলো কনসিডার রাখতে হবে। আরেকটা বিষয় আসছে, সেটা হলো ডাইং এর পাশাপাশি অল ওভার প্রিন্ট। এখন ডিজিটাল প্রিন্টের যুগ, এখন কিন্তু আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টটা এখন কিন্তু মার্কেট ট্রেন্ড, একটা বড় ট্রেন্ড হয়ে আসছে। আপনারা যারা শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আপনারাও আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনাদের শিক্ষার্থীদের এই ডিজিটাল প্রিন্ট নিয়ে আপনারা কিন্তু বড় আকারে এটা নিয়ে কাজ করবেন। তার সাথে ইওপি অল ওভার প্রিন্ট যেটা আসছে, রোটার বা ফ্ল্যাট বেড, এটাও একটা বিশাল মার্কেট দখল করে আছে। সো এই রোটারি বা ফ্ল্যাট বেড কোনটার সুবিধা অসুবিধা, রোটারের স্পিড বেশি, ফ্ল্যাট বেড স্পিড কম, আবার দুইটার দামই সমান, তাহলে আমি কেন ফ্ল্যাট বেড কিনবো? বিকজ কিছু ডিজাইন আমি ফ্ল্যাট বেডই করতে পারবো যেটা রোটারি পারবো না। এই ধরনের নানান বিষয় কিন্তু আছে, এখানে পড়ার কিন্তু অনেক সুযোগ আছে। সো এই যে আপনারা বলছি শিক্ষার্থীদের যে আপনারা সামনে যেরকম আপনারা মার্কেটিং মার্চেন্ডাইজিং না শুধু সাপ্লাই চেনের দিকে আপনারা আপনাদের যাবেন, গার্মেন্টস এর প্রোডাকশনটা একটা বড় জায়গা, সেখানে যাবেন। আপনারা ডিজিটাল প্রিন্টে নিয়ে কাজ করবেন, এইখানে একটা বড় জায়গা আছে। আপনার পানি ছাড়া কিভাবে আমরা ডাইং করতে পারতেছি সেইখানে আপনারা যাবেন। সো এনার্জি ইফিশিয়েন্ট নিয়ে আপনারা কাজ করবেন। আপনার পাশাপাশি আপনার এখন উইভিং, ডেনিম বা রিসাইকেল, আমরা জোর দিয়ে রিসাইকেল করতে পারি, আমরা জোর দিয়ে রিসাইকেল ইয়ার্ন করতে পারতেছি, সেটা নিয়ে আপনারা কাজ করবেন। সো আপনাদের কাজ করার প্রচুর সুযোগ আছে। অবশ্যই এই লেটেস্ট টেকনোলজির সাথে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা সামনে ভালোভাবে সার্ভাইভ করবেন। আমি শেষে বলবো যে যেহেতু এটা ফান্ডামেন্টাল, এটা পৃথিবী যতদিন আছে এটা থাকবে, এটার আপনার প্রয়োজনও থাকবে, কিন্তু আমাদেরকে সময়ের সাথে নিজেকে আপডেট করে আমাদেরকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে। সো ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ স্যার। যারা কোশ্চেন করবেন তারা রেজ হ্যান্ড করেন প্রত্যেকে। প্রথম হচ্ছে সুপ্তা আকবর, আনমিউট করে আপনার কোশ্চেনটা করুন।
অ্যাকচুয়ালি আমার নাম হলো মোহাম্মদ শওকত আকবর। আমার কোশ্চেনটা ছিল অ্যাপারেলের কাটিং ফ্লোর গুলায় দেখা যায় ইফিসিয়েন্সি তুলনামূলক কম আসে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতেই। এটাকে ইমপ্রুভ করার জন্য কি করা উচিত? ধন্যবাদ শওকত। আপনার কোশ্চেনটা একটু আনসার দিয়ে নেই, তারপর আরেকজন কোশ্চেন করেন। আপনি কাটিং এর কথা বলছেন। নাম্বার 1 হলো যে আমাদের এখন দেশে যে কাটিং চলে এটা হচ্ছে ম্যানুয়াল কাটিং, এর পাশাপাশি এখন আপনার হইছে অটোমেটিক কাটারও আসছে। নাম্বার 1 হলো আপনাকে ফ্যাব্রিকটা প্রথমে স্প্রেডিং করতে হবে, সেটাও মেশিনে স্প্রেডিং করা যায়, যেখানে আপনার মানুষ কম লাগে। আপনি অটোমেটিক স্প্রেডিং করবেন, কারণ ডে বাই ডে আপনাকে মেশিনের উপর বা প্রযুক্তির উপর আপনার নির্ভরশীল হইতে হবে আপনি যদি ম্যাক্সিমাম আউটপুট পাইতে চান। কারণ মানুষ তো মানুষ, তার অনেক লিমিটেশন আছে, কিন্তু মেশিনের লিমিটেশন নাই, সে কিন্তু রেস্টলেস কাজ করতে পারে। সো ইউ শুড এভরিবডি ডিপেন্ড অন দ্য মেশিনস। সো আপনার অটোমেটিক স্প্রেডিং আছে, অটোমেটিক আপনার কাটারও আছে, এবং ওয়ার্ল্ডের নাম করা কাটার হইলো গার্বার, আর একটা হলো বোলমার্ক। সো একটা আছে একটা আমেরিকান। সো এই যদি আপনি অটোমেটিক কাটার ইউজ করেন। আরেকটা বিষয় হলো ক্যাট অর্থাৎ আপনার যে মার্কারটা করবেন সেই মার্কারটা ক্যাডে করবেন, এবং ক্যাডে করে আপনার মার্কার এফিসিয়েন্সি হইতে হবে 90% এর মধ্যে। আপনি যদি 90% এর মধ্যে ক্যাড এর কনজাম্পশন বের করতে পারেন, আপনি কিন্তু আপনি কিন্তু একটা ধাপ আগায় গেলেন। সো এটা একটা জিনিস, অটো স্প্রেডিং, অটো কাটিং, অটো ক্যাড মার্কার, এটা আপনাকে ইউজ করতে হবে। আর একটা বিষয় সেটা হলো যে কাট টু শিপ রেশিও, অর্থাৎ নাম্বার 1 হলো আপনার ফ্যাব্রিক গুড কোয়ালিটির হইতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে ফ্যাব্রিক গুড কোয়ালিটি হলে কাটিং এফিসিয়েন্সি বাড়ে, ফ্যাব্রিকের ডাস্ট কম থাকলে এফিসিয়েন্সি বাড়ে, এবং আপনার মার্কার এফিসিয়েন্সি যদি ভালো হয় অটোমেটিক আপনার এফিসিয়েন্সি বাড়বে। জি ধন্যবাদ। নেক্সট বলেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। তারপরে আছে মশিউর রহমান। ওকে, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ফ্লোর। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন এজ এ ফ্রেশার আমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাই, তখন আমাদের সিভিতে স্যার কোন ইনফরমেশন গুলো থাকা উচিত, এবং আমাদের কাছ থেকে আসলে কোন বিষয়গুলো এক্সপেক্ট করেন যে ফ্রেশার হিসেবে এই বিষয়গুলো থাকা উচিত তার মধ্যে? নাম্বার 1 হলো অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনাকে আপনার যে সিভিটা প্রফেশনাল বডি দিয়ে আপনি সিভিটা করাবেন, আপনি নিজে করতে যাবেন না। কারণ এখন বাংলাদেশে রিজিউমি লেখার অনেক প্রফেশনাল সংস্থা আছে, তাদের কাছ থেকে আপনি সিভিটা করিয়ে নেবেন নাম্বার 1। তাহলে আপনি রিলেভেন্ট জিনিসগুলো থাকবে। আপনি তো একটা হচ্ছে ফ্রেশার, তো ফ্রেশারে তো আমরা কখনোই অভিজ্ঞতা বা এগুলো নিয়ে কথা বলবো না, কিন্তু আমি কথা বলবো, আমি কিন্তু আমার বক্তব্যে একটা কথা বলছি, সেন্স অফ হিউমার। আপনার সেন্সটা কতটুকু শার্প এটা কিন্তু আমি যাচাই করে নেব। আপনার কমন সেন্সটা কতটুকু শার্প আপনি কিন্তু এটা যাচাই করে নেব। আপনার প্রেজেন্টেশনটা কেমন আমি কিন্তু যাচাই করে নেব। আর ইভেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন এটা আমার কাছে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার লাস্টার, আপনার পশ্চার, এই আপনার এটাও কেমন, আপনার বসার ভঙ্গি কেমন, আপনি কিভাবে কথা বলেন, আপনার আই কন্টাক্ট কেমন, এটাও কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো যে আপনার লিডারশিপটা কেমন, অর্থাৎ আপনি কিভাবে ভালো করবেন, বিকজ আপনাকে তো একটা বিগ বান্স অফ পিপল কন্ট্রোল করতে হবে। সেই কন্ট্রোল করার কত ক্যাপাবিলিটি আপনার ভিতরে আছে কিনা। সো আমরা কিন্তু ওই বিষয়টা দেখি। আরেকটা বিষয় দেখি যে স্পিড অফ ডেলিভারি, আপনার ডেলিভারি স্পিডটা কেমন, এটাও কিন্তু আমার কাছে খুব ভাইটাল ফ্যাক্টর। সো এই বিষয়গুলাই কিন্তু তখন দেখা হয়, আদার্স অন্য কিছু কিন্তু দেখা হয় না। ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট। ধন্যবাদ স্যার। তারপরে আছে ফাহিম হাসান সেতু। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এওপি কাজ করার ক্ষেত্রে কি কি স্কিল স্যার প্রয়োজন স্যার? এওপি তে? জি স্যার। এওপি তে কাজ করার জন্য ইনিশিয়ালি কোনো স্কিল লাগবে না, কারণ আপনি এওপি তে মানে অল ওভার প্রিন্টে যাবেন, সে যাওয়ার পরেই আপনাকে এখানে একটা প্রসেস আছে যে আপনি যে অল ওভার প্রিন্টের যে স্যাম্পলটা নেবেন সেই স্যাম্পলটা সেগ্রিগেশন করতে হয়, কালার সেপারেট করতে হয়, এগুলো কম্পিউটারেই করে, কম্পিউটারের ডিজাইনার আছে তারা করে, করার পরে এটা ডেভেলপ করতে হয়, ডেভেলপারের মেশিন আছে, সো ডেভেলপ করে তারপরে প্রিন্টিং এ দেওয়া হয়। সো এখানে আপনার কোনো যোগ্যতা বা কোনো কিছু না, আপনার মেন্টালিটি, আপনি স্ট্রেংথ ইটস ওকে অর নট, আপনি এখানে মানে ক্যারিয়ার ডেভেলপ করবেন কি করবেন না এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে ওখানে গেলেই কিন্তু আপনি জানবেন যে একটা কোন জায়গা, আপনি কি ডিজাইনারে থাকবেন
নাকি ডেভেলপমেন্ট স্টেজে মানে ডেভেলপমেন্টে চাকরি করবেন নাকি প্রোডাকশনে চাকরি করবেন। সো আপনি যেখানে করতে চান সো কোনো সমস্যা নাই, ওখান থেকে কিন্তু প্রসেস গুলো আপনি জানতে পারবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। তারপরে আছে ইকবাল আবির 182 ব্যাচ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আপনার কাছে আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে স্যার, আমাদের যখন ফ্রেশার নিয়োগ করা হয় তখন তো অবশ্যই সিভি লাগে। এখন আমাদের টেক্সটাইলের ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল সেক্টর একটা কোথাও আছে যেটা রেফারেন্স একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, শোনা কথা আমার, যেটা আমি জানি না, যেহেতু আমি শিখতেছি, আমি স্টুডেন্ট অবস্থায় আছি, আমি এখনো শেষ হয়নি। এখন আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমাদের যখন ফ্রেশার নিয়োগ হয় সেক্ষেত্রে স্যার আমাদের সিভি, রেফারেন্স এবং সিজিপি এই তিনটা বিষয়ে আমরা মোটামুটি যেটা শুনি, এখন আপনাদের ক্ষেত্রে টোটাল একটা ইভালুয়েশন ক্ষেত্রে কোনটা কতটুকু ইফেক্ট ফেলে সেটা যদি আমি জানতে পারতাম আমার জন্য ভালো হইতো আর কি। আমি ধন্যবাদ। আমি আপনাকে একটা বিষয় বলি যে হ্যাঁ রেফারেন্স কেন লাগে। বিষয়টা হলো যে এই যে আমাদের টেক্সটাইল ট্রেড, এই টেক্সটাইল কমিউনিটি, এইখানে কিন্তু আপনার ওই গভর্নমেন্ট জবের মতো বা কর্পোরেট কোম্পানির মতো সার্কুলার দিয়ে জব হয় না। জবটা এরকম, এখন দেখা গেছে যে কাজের প্রেশারটা বেশি, প্রচুর কাজ আসছে, সো একজনে কন্ট্রোল করতে পারতেছে না, তখন কিন্তু বলা হয় যে সরি তুমি তাহলে একটা নতুন করে একটা নিউ লোক রিক্রুট করো। তো তখন রেকর্ড করে, তো রেকর্ডটা যখন বলা হয়, তো এখন ইদানিং কিছু টুকটাক বিডি জবস দেওয়া হয়, বাট এটা কিন্তু আগে ছিল না। আর এখনো বিডি জবসে কিন্তু 2-3% চাকরি হয় না, ম্যাক্সিমাম চাকরি কিন্তু ওই বাই দা বাই রেফারেন্স বা হয়। তখন সে কিন্তু হাতের কাছে খুঁজে কে কাছে আছে, তখন কিন্তু তাকে ফোন দেয়। বিষয়টা এই জন্যই এই রেফারেন্সটা আসছে, আর কিছু না। সো আমি আমার বক্তব্যে বলছি যে আপনার কমিউনিকেশন বাড়াইতে হবে, আপনার নেটওয়ার্ক বাড়াইতে হবে। আমরা যারা আসছি আমরাও কিন্তু শোনা মুখে দিয়ে আসিনি, আমরা কিন্তু গ্রাম থেকে উঠে আসা মানুষ, সো আমাদের কোনো রেফারেন্স ছিল না। বাট একটা বিষয় হলো যে আমি কিন্তু আমার বক্তব্যে একটা কথা বলছি যে আপনি কি সঠিক সিদ্ধান্ত নেবেন নাকি সিদ্ধান্ত নেওয়ার পরে সঠিক করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যদি কমিউনিকেশনটা রাখেন 10 জনের সাথে, আপনার অনেকেই আছে, আপনি একজনের সাথে 5 দিন গেলেন, 10 দিন গেলেন, এই যে আজকাল যে সেশনটা হচ্ছে, এই ধরনের সেশনে কিন্তু মানুষের সাথে ইন্টারাপ্ট হচ্ছে, কমিউনিকেশন বাড়তেছে, নেটওয়ার্ক বাড়তেছে, এটাও কিন্তু একটা মাধ্যম। সো এরকম যদি আপনি কাজে ইনভলভ থাকেন, সৃজনশীল কাজে ইনভলভ থাকেন, সো আপনার নেটওয়ার্ক বাড়বে, আপনার কমিউনিকেশন বাড়বে, আপনার রেফারেন্স তৈরি হবে, ইটস ওকে। এটা একটা। আর আপনার বাকি সিজিপি যেটা, যে সিজিপি দরকার আছে, তবে এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের চাকরি করবেন। আপনি যদি শিক্ষকতা পেশা নেন, ডেফিনেটলি আপনার সিজি ভালো হতে হবে। আপনি স্কলারশিপের জন্য যাবেন, সিজি ভালো হতে হবে। কিন্তু আপনি যদি একটা প্রোডাকশনে জব করেন, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা মেধার উপর বিশেষ করে ডিপার্টমেন্ট করে। এখন আপনি ফ্যাশন এন্ড গার্মেন্টস টেকনোলজি পড়বেন, কিন্তু ওরা নাম্বার 1 চয়েস, বাট আপনি সিজিপি হয় না, তো আপনি তো ওটা পাবেন না। সো বিষয়গুলো হলো যে ওই সমস্ত ক্ষেত্রে এগুলো দরকার আছে, বাট আপনি জব হওয়ার বা ওইখানে ওইটাকে অত বড় দেখেন না যে আপনি 3.4 নাকি 3 নাকি 3.9, এটা কিন্তু ওই জায়গায় ওইভাবে ম্যাটার করে না। জি স্যার, আপনার ব্যাখ্যাটা বুঝতে পারছি আমি স্যার। আপনার বক্তব্যের ভিতরে যেটা ছিল যে আপনার ওইটা অনেক আপনার বক্তব্যটা মনে সহকারে শুনছি স্যার। আমার কোশ্চেনটা ছিল স্যার, আমার কথা ছিল যখন আপনারা ইভালুয়েশন করেন সেক্ষেত্রে রেফারেন্স, সিবি এবং সিজিপিএ অর্থাৎ এই টোটাল পার্সেন্টেজ কেমন থাকে সেটা যদি আমি সেটা জানতে চাচ্ছি। এখানে আপনার আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি বলছি, ধরেন এগুলো বলতে পারেন যে রেফারেন্সটা তো একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট। কারণ একজন লোক আপনার চিনে, একজন কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর আপনাকে চিনে, একটা জেনারেল ম্যানেজার আপনাকে চিনে, আপনার সাথে তার সম্পর্ক আছে অথবা কারো মাধ্যমে গেছেন, অবশ্যই আপনি একটা প্রায়োরিটি পাবেন। এটা তো ধরেন 30-35% এখানে একটা বিষয়। আর একটা হলো যে আপনার সিজিপি এখানে 10-20% আসবে, আর বাকিটা সিবি মধ্যে আপনার এক্সট্রা অ্যাক্টিভিটিস কি আছে না আছে এগুলো আসবে, দ্যাটস ইট। জি স্যার। স্যার আর লাস্ট কোশ্চেন ছিল আমার একটা স্যার, আমি শেষ করি। ইকবাল, আমরা মনে হয় অন্যদের কোশ্চেন দিয়ে করি। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, তারপর তানজিম খান চৈতি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার অ্যাজ এ আমি যেহেতু একজন মেয়ে সেহেতু অ্যাপারেল সেক্টরে আমাদের কোন সেক্টরে অ্যাপারেলের মধ্যে কোন সেক্টরে জব করলে বেশি ভালো হয়? কারণ নরমালি তো শোনা যায় যে অ্যাপারেলে নাকি যারা মার্চেন্টাইজের যারা জব করে তাদের ৯টা ৫টা ডিউটি বলে কিছু নাই। তাদের টাইমের কোনো লিমিটেশন নাই। তারা আনলিমিটেড টাইম তাদের চাকরি জবে থাকতে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মানে মানে কোন সেক্টরে গেলে আমাদের জন্য বেটার হয়? অ্যান্ড স্যার অ্যাপারেল সেক্টরে আমরা কি করলে বেশি আ শাইন করতে পারবো? কিভাবে প্রিপারেশন নিলে? আই গট ইউর পয়েন্ট। নাম্বার 1 হলো যে শোনা কথায় কান দিবেন না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। শোনা কথা তো শোনাই। নাম্বার 2 হলো যে এটা একসময় ছিল। এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি একটা কর্পোরেট মোডে চলে আসছে। সো ইনকর্পোরেটে কিন্তু কোম্পানিগুলো পরিচালনা হয়। বাংলাদেশে প্রচুর বাইং হাউস গুলো আছে যেগুলো ব্র্যান্ড বাইং হাউস। ইউনিক্লো বলেন, H&M বলেন, C&A বলেন, জারা বলেন, মার্ক স্পেন্সার বলেন, সেখানে 70-80% কিন্তু মেয়েরা জব করে। সো ওই জবগুলা কিন্তু তার 9টা থেকে 5টা ক্লোজ এবং 2 দিনের ছুটি। সো এটা ফিক্সড কারণ বিকজ এই বিজনেসগুলো একটা মাল্টিন্যাশনাল, এরা কিন্তু বাইরে থেকে পরিচালনা করে। মার্ক স্পেন্সারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক মেয়ে, আপনার হচ্ছে লিন্ডেক্সের সুমনা ঘোষ মেয়ে। তো এরকম আমি 2 ডজন কোম্পানির বাইং হাউস জানি যার কান্ট্রি ম্যানেজার মেয়ে। সো সেখানে 70-80% মেয়েরা সেখানে রান করতেছে এবং তারা অত্যন্ত সম্মানের সাথে এবং দাপটের সাথে কাজ করতেছে। সো এই জায়গাগুলো কিন্তু সে আগের মতো নাই। ইভেন এখন বড় বড় কোম্পানি যে কোম্পানিগুলো এস্টাবলিশড তারা কিন্তু 5টার মধ্যে ওখান থেকে গাড়ি কিন্তু ছেড়ে দেয়। 5টার 10 মিনিটও কিন্তু তারা দেরি করে না। সো এইটা ভুল। আর এটা তো এখন তো বর্তমান পৃথিবীটা হইছে ডিজিটাল। এখন তো আপনি ঘরে থাকেন না বাইরে থাকেন ডাজন্ট ম্যাটার। আপনি কাজ করতে পারতেছেন কিনা। আপনি মোবাইলে আপনার ইমেল দেখতেছেন, আপনি এখানে করসপন্ডিং করতেছেন, আপনি জুমে মিটিং করতেছেন, টিমে মিটিং করতেছেন। সো আপনার তো ফিজিক্যাল এক্সিস্টেন্স ডাজন্ট ম্যাটার। আপনি আছেন কিনা, আপনি এটা নিয়ে রুলিং করতে পারতেছেন কিনা ডাজন্ট ম্যাটার। সো যেখানে পুরো বিশ্ব এখন আপনার হচ্ছে ভিসির মাধ্যমে চলতেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতেছে, সেখানে তো এই সমস্ত কথা অবান্তর। আরেকটা বিষয় হলো যে এখন ছেলে মেয়ে এটা ডিফার করাই তো ঠিক না। হোয়াট ইজ দ্য মেয়ে, হোয়াট ইজ দ্য ছেলে ডাজন্ট ম্যাটার। ইউ আর দ্য হিউম্যান, দিস ইজ দ্য ম্যাটার। এখন ওইগুলা মাথার মধ্যেই রাখবেন না। জি স্যার। প্রচুর এখন আমি অনেক গার্মেন্টস এর প্রোডাকশন জিএমসি নি যারা মেয়ে। জি স্যার। আন্ডারস্ট্যান্ড? ইউ গট মাই পয়েন্ট? জি স্যার। তারপরে আপনার মেয়েদের জন্য আগে এক সময় ছিল, এখনো আছে, শিক্ষকতা একটা বিশাল জায়গা আছে, রিসার্চ একটা জায়গা আছে, ল্যাবরেটরি একটা জায়গা আছে, বিএসটি আছে, লট অফ আর&ডি আছে। সো এগুলো তো সেফ সিকিউর জায়গা, তো এগুলো তো আছেই। পাশাপাশি ওগুলো আপনি দেখতে পারেন। ওকে? জি স্যার। স্যার আর মানে আমাদের এই অ্যাপারেলে জব করার ক্ষেত্রে আমাদের কোন জিনিসগুলো স্যার বেশি কিভাবে প্রিপারেশন নেওয়াটা আসলে আমাদের জন্য ইম্পোর্টেন্ট সেটা যদি বলতেন। নাম্বার 1 ইউ শুড বি দ্য ভিশনারি। আপনি ভিশনারি কিনা, আপনি স্বপ্নবাজ কিনা, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো আপনি অপটিমিস্ট কিনা, নট পেসিমিস্ট। ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অন্তর্মুখী না বহির্মুখী। মানে এই যে আপনি অনেকগুলা কথাই কিন্তু বলছি। ইউ শুড দ্য টার্গেট ওরিয়েন্টেড পিপল, ইউ শুড বি দ্য ফোকাসিং পিপল, এটা ইম্পর্টেন্ট। সো আপনার এই বিষয়গুলো এগুলা একটা প্যাশন থাকতে হবে আপনার ভিতরে, যে না আমি এগুলো করতে চাই। আপনার ভিতরে একটা জেদ থাকতে হবে, একটা পাগলামি থাকতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। তারপরে শান্তনু কুণ্ড, আপনার প্রশ্ন নাম বলে শর্টের প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন হলো গার্মেন্টস ওয়াশিং সেক্টরের জব প্রোস্পেক্ট সম্পর্কে যদি একটু কিছু বলতেন। জব মানে স্যার জবের সম্ভাবনা কতটুকু এটা সম্পর্কে যদি কিছু বলতেন। ওয়াশিং এর সম্ভাবনা এখন অনেক ব্যাপক। কারণ ওয়াশিংটা একসময় ছিল যে ডেনিমের ওয়াশিংটা কম্পালসারি ছিল, যে আমরা একটা রোটর দিয়া উইভিং করি এয়ারজেট লুমে। উইভিং করার পর এটাকে আমরা ডাইং করি। 2 রকম আছে, একটা রোপ ডাইং, একটা স্লাশার ডাইং। তো ডাইং করার পরে তারপরে আমরা এটাকে গার্মেন্টস করে আমরাকে বিভিন্ন ধরনের ওয়াশ করি। এনজাইম ওয়াশ আছে, স্টোন ওয়াশ আছে, এসিড ওয়াশ আছে, পারম্যাঙ্গানেট ওয়াশ আছে। সো ওয়াশ করি। এটা হচ্ছে বিশেষ করে জিন্সে বা ডেনিমে আমাদের এটা ব্যাপকভাবে আছে আর কি। এখন যেটা হইছে যে এটার পাশাপাশি আমাদের নিট গার্মেন্টস গুলোতে ওয়াশিং এর একটা বড় জায়গা তৈরি হয়েছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের আমরা যে সমস্ত গার্মেন্টস, ওয়ারেবল গার্মেন্টস যেটা আমরা পড়তেছি, এগুলো আমরা গার্মেন্টস ডাইং করতেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সিলিকন ওয়াশ,
ইস্টার্ন ওয়াশ, প্যারাডাইস ওয়াশ, লট অফ ওয়াশ আমরা করতেছি। সো একটা হিউজ একটা ক্ষেত্র তৈরি হচ্ছে গার্মেন্টস এ, ওয়াশিং এ। সো আনডাউটলি এটা আপনি চিন্তা করতে পারেন, ইউ শুড থিঙ্ক ইট। ধন্যবাদ স্যার। জি, নেক্সট। হাফিজুর, আনমিউট করে শর্টে তোমার প্রশ্নটি করবে। হাফিজুর রহমান 183। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আজ থেকে আগামী 10-15 বছর পর যদি আমি নিজেকে আপনার পজিশনে দেখতে চাই, তাহলে এখন থেকে আমার প্ল্যানিং স্ট্র্যাটেজিটা কি হবে স্যার? ভাইয়া, আপনি যদি আমার সেশনটা পুরোপুরি শুনেন তাহলে মোটামুটি এখানে সব আনসার আছে। আমি বারবার একটা কথা বলছি, যেমন আমি একটা কোম্পানির সিইও, আমি আগে ছিলাম ডিভাইন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর, ওখানে আমি 18 বছর চাকরি করছি। হয়তো যারা ডিভাইন গ্রুপকে চিনেন তারা, আমি ডিভাইন গ্রুপের ডিভাইন সেলিম নামে মার্কেটে এটা একটা ওয়েল নোন। সো ওখানে একটা বিষয় হলো যে আমি কিন্তু বলছি যে আপনার যখন আপনি একটা অ্যাপেক্স পজিশনে যাবেন তখন কিন্তু আপনার বার্ডস আই মানে পাখির চোখ করে সবকিছু দেখতে হবে, উপর থেকে সাইড ভিউ করে দেখলে হবে না। অর্থাৎ শুধু ডাইং নিয়ে পড়ে থাকলে হবে না, শুধু নিটিং নিয়ে পড়ে থাকলে হবে না, গার্মেন্টস নিয়ে পড়ে থাকলে হবে না। আপনি যখন সিও এক আধারে আপনার মার্কেটিং ঠিক আছে কিনা, মার্কেটিং এর মার্জিন ঠিক আছে কিনা, প্রফিট ঠিক আছে কিনা, ওই মার্কেট করে নিয়ে আসার পরে আপনার সুতা আছে কিনা, ডাইস কেমিক্যাল আছে কিনা, অ্যাক্সেসরিজ আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। ইন টাইমে আপনাকে সমস্ত কিছু কাজ করে দিতে হবে, এক্সিকিউশন করে এটা উঠাই দিতে হবে। সেখানে মার্কেটিং এর সাথে মার্চেন্ডাইজিং কি কাজ করতেছে, কমার্শিয়ালি কি করতেছে, আপনার অ্যাকাউন্টস এগুলো কি করতেছে, স্যালারি আপনাকে দিতে হবে, আপনার হচ্ছে হিউম্যান রিসোর্সের নতুন কি লোক রিক্রুট করবেন, কি লোক বাদ দিবেন, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং লোকের কি অবস্থা, বাইরের প্রশাসনের সাথে আপনার লিয়াজও কতটুকু, অর্থাৎ আপনাকে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতে হবে। সো আপনি এখন থেকে যদি আপনার ভিতর লিডারশিপ তৈরি করেন, এখন থেকে যদি আপনি এক্সট্রোভার্ট হন, অপটিমিস্ট হন, ডেফিনেটলি আমার চাইতে আরো অনেক বড় পজিশন আপনি যাবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের সময় স্বল্পতার কারণে আমার মনে হয় 2-3 জনের প্রশ্নটি আমরা একবারে নিয়ে নিলে ভালো হয়। ওকে। মেহেদী ইমাম, শিশির দত্ত, আরিফুল ইসলাম, তোমরা তিনজনের একজন করে কোশ্চেন গুলো করবে। মেহেদী ইমাম। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্ন হলো যে আমরা ক্লাসে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক শুনেছি স্যার। সো আমরা আইতে জব করতে হলে আমার চ্যালেঞ্জিং ফ্যাক্টর গুলো কি কি হতে পারে স্যার? আচ্ছা, ধন্যবাদ। তারপর শিশির দত্ত, আনমিউট করে। স্যার আমার কোশ্চেনটা হলো স্যার, 3D CAD টেকনোলজির স্যার অনেক ডিফারেন্স থাকা সত্ত্বেও স্যার আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোতে স্যার 3D সফটওয়্যার ইউজ এত কম কেন স্যার? কোন সফটওয়্যার? আচ্ছা, 3D CAD টেকনোলজির অনেক ডিফারেন্স থাকা সত্ত্বেও স্যার আমাদের গার্মেন্টস টেকনোলজিতে মানে সফটওয়্যার ইউজ এত কম কেন স্যার? আপনি কি সফটওয়্যার ইউজের কথা বলছেন না 3D কোনটা বলছেন? সফটওয়্যার ইউজ স্যার। ওকে ওকে। আচ্ছা, আরিফুল ইসলাম। স্যার আমি মোহাম্মদ আরিফুল ইসলাম বলছিলাম। আমি স্যার মার্চেন্ডাইজিং এ আছি, কিন্তু স্যার আমার কথা হলো আমরা যখন সিভি করি আমাদের এক্সপিরিয়েন্স সহ আমরা আমাদের সিভিতে এক্সপিরিয়েন্স এবং জব ডিউটিস রেসপন্সিবিলিটি লিখি, লেখার পরে তারপরে স্যার অনেকে বলে যে আমাদের সিভিটা আসলে গোছালো না, আমাদের আমাদের ডিপ্লোমা সিজিপিএ দিই এবং কি স্যার বিএসসি তে আমরা যেহেতু রানিং স্টুডেন্ট এখনো, তা আমরা কি এখানে বিএসসি রানিং স্টুডেন্টই লিখবো নাকি স্যার অন্য কোনো কিছু লিখবো? আর জব রেসপন্সিবিলিটি দেওয়ার পরে স্যার কোনো কিছু আমাদেরকে বলে অগোছালো একটা সিভি। আই গট পয়েন্ট। আচ্ছা, আমি প্রথম যে শিক্ষার্থী কোশ্চেন করছেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, এই কথাটা বলি। আসলে চ্যালেঞ্জ তো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আছে। এখন আপনি যখন জবে যাবেন তখন কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। একটা জিনিস মনে করবেন, মানুষের জীবনটাই চ্যালেঞ্জিং। আপনি যদি চ্যালেঞ্জ নেন, দিস ইজ দ্য রিদম, দিস ইজ ইউর লাইফ, ইউ আর অ্যালাইভ। আপনি চ্যালেঞ্জ না হলে ইউ আর দ্য ডেড। সো আপনি চ্যালেঞ্জটাকে ভয় বা এরকম কিছু মনে করবেন না। চ্যালেঞ্জ দ্য পার্ট অফ ইউর লাইফ। টুডে ইউ আর জাস্ট অনলি অন দ্য সেশন, দিস ইজ অলসো ইউর চ্যালেঞ্জ। আপনি লট অফ জায়গা অনেক কিছু বাদ দিয়ে এখানে আসছে, ইটস আ চ্যালেঞ্জ।
সো চ্যালেঞ্জ ইজ দ্য চার্মিং, চ্যালেঞ্জকে আপনি পজিটিভ ওয়েতে নেন, ইটস দ্য পজিটিভ অ্যাটিটিউড নাম্বার 1। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মানে রকেট সায়েন্স না, এটা হলো আপনাকে ও গার্মেন্টস এর যে সমস্ত লোক যে কাজটা করতেছে সেই কাজটা বৈজ্ঞানিকভাবে কিভাবে সহজে করা যায় স্বল্প সময়ে, এইটাই হচ্ছে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, নাথিং টু এলস। আপনি ওখানে গিয়ে আপনার এসএমবি বের করবেন, ওখানে গিয়ে বটলনেক বের করবেন, এগুলোই তো। আর দ্বিতীয় শিক্ষার্থী কোশ্চেন সফটওয়্যার। আমরা তো আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার সেই অনুযায়ী তো আমরা এখনো ওই রকম নেট বা আদার্স ফ্যাসিলিটি নিয়ে আসতে পারি নাই। নাম্বার 2 হলো আমাদের লোকগুলা আইসিটি তে দুর্বল। সো আপনার যেটা সফটওয়্যার বলেন এটাকে বলা হয় ইআরপি সফটওয়্যার। ইআরপি সফটওয়্যার বাংলাদেশের বেশ বড় বড় কোম্পানিগুলা বর্তমানে ইউজ করে, কিন্তু অনেক সফটওয়্যার গুলো অনেক এক্সপেন্সিভ। যেমন স্যাপ নামে একটা সফটওয়্যার আছে, এটা হলো জার্মানির, 15 কোটি টাকা দাম। ইভেন ফাস্টট্র্যাক নামে একটা সফটওয়্যার আছে ব্রিটিশ, এই সফটওয়্যারটা শুধু প্ল্যানিং ডিপার্টমেন্টের দামই হলো 1 কোটি টাকা। তো এইরকম দিয়ে তো অনেকেই কিনবে না। তবে আশার আলো হলো আমাদের দেশে অনেক তরুণ প্রযুক্তিবিদ আইসিটি তারা বেরিয়ে আসছে। এখন বাংলাদেশে কান্ডারি, কর্মী এরকম অনেকগুলো সফটওয়্যার কোম্পানি তৈরি হয়েছে, তারা স্বল্প দামে সফটওয়্যার দিচ্ছে এবং অনেক কোম্পানি এখন সফটওয়্যার তৈরি করতেছে বা ইউজ করতেছে। সো আসার সামনে দেখবেন যে 100% কোম্পানি ইআরপি ইউজ করবে, বিকল্প নাই। আর শিক্ষার্থী 3 নম্বর শিক্ষার্থী, ওনার কোশ্চেন যেটা সেটা হলো আপনার প্রফেশনে আপনার সিভিতে অবশ্যই আপনি অনগোয়িং স্টুডেন্ট এটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেহেতু যেটা সত্য সেটাই বলবেন, যেটা আপনার মানে সব মিথ্যা বা বাহারি কিছু করার দরকার নাই। আর আমি তো বলছি সিভি নিজে না করে অনেক সময় কিছু প্রফেশনাল সংস্থা আছে ওদের দিয়ে সিভিটা করাইলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। কারণ সিভিতে আপনার দেখা গেল আপনি যখন করবেন যেগুলো দরকার নাই আননেসেসারি অনেক কিছু আপনি সংযোজন করবেন, যেগুলো পড়ে হয়তো আপনার যে নিয়োগকর্তা সে বিব্রত বোধ করে বা বিরক্তি হয়। তো এখন ওখানে একবার বুলেট পয়েন্ট গুলো রাখবেন যেগুলো আপনার তথ্য, আপনার 14 গোষ্ঠী কি করছে না করছে এটা তো আপনার এই চাকরি ক্ষেত্রে কোনো সাফল্য আনবে না, এখানে তো পজিটিভ না, দরকার নাই তো। সো এই জিনিসগুলা অ্যাভয়েড করা উচিত। সো যতটুকু স্লিম হয় ততটুকুই বেটার। জি ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান প্রশ্ন উত্তর এবং কি আপনার বক্তব্যের জন্য। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা বাকি প্রশ্নগুলো নিতে পারছি না। জি এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং চেয়ার অফ দিস সেশন প্রফেসর ডক্টর নিতাই চন্দ্র সূত্রধর স্যারকে তার সমাপনী বক্তব্যের জন্য। আমি একটু করছিলাম নাজমুল যে আমাদের বিসি স্যার যদি কিছু বলেন, স্যারদের বক্তব্যগুলো নিলে ভালো হতো না? স্যার বিসি স্যার ট্রেজারার স্যার বিসি স্যার একটা নোট দিয়ে চলে গেছে। বিসি স্যারের নোটটা হচ্ছে এখান থেকে চ্যাট বক্সে নোট দিয়ে চলে গেছে। আচ্ছা ট্রেজারার স্যারও নাই স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নাজমুল। তো প্রথমেই আমি ধন্যবাদ দিব যে সেলিম রেজাকে, এত ডিটেইলস এবং আমার মনে হয় ছাত্ররা প্রচুর উপকৃত হবে এবং তারা তো বিভিন্ন ধরনের প্রশ্ন করলো। যেহেতু সেলিমের মানে যে অভিজ্ঞতাটা যেটা হলো যে টপ ম্যানেজমেন্ট হিসেবে সেই অভিজ্ঞতাটা অনেক ছাত্রদেরকে অনেক উপকৃত করবে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টাই একটু যাই আমি, যে সেটা হলো যে আমাদের ফিউচার ট্রেন্ড আমার মনে হয় সাস্টেনেবিলিটির একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল। এটা নিয়ে কথা হচ্ছে আমাদের দেশে, এটা নিয়ে প্রচুর কাজও হচ্ছে। আমরা একটা হলো যে এনভায়রনমেন্টাল সাইড, এই সাইডটা কিন্তু আমরা প্রচুর মানে আমার মনে হয় গার্মেন্টস সাইড তো যেটা বলা হলো যে প্লাটিনাম লিড সার্টিফাইড আছে আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি, তারপরে এমনিতেই লিড সার্টিফাইড অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, এই দিকটা ভালো। আরেকটা হলো সোশ্যাল কমপ্লায়েন্সের দিকটা কিন্তু আমাদের অনেক মানে আগাচ্ছে, বিশেষ করে আমি বলবো যে আমাদের অ্যাপারেল সাইড গুলো। কিন্তু একটা সাইড যেটা ইকোনমিক সাস্টেনেবিলিটি, ওই জায়গাটায় কিন্তু আমরা যে এতগুলো করতেছি আমার মনে হয় এই জায়গাগুলোতে আমরা খুব বেশি একটা পাচ্ছি না। বায়ারদের কিন্তু সবসময় সবকিছু করো কিন্তু তারা প্রাইসটা কিন্তু দেবে না। কাজেই দিস ইজ আমার মনে মূল চ্যালেঞ্জ আমাদের বর্তমানে ইয়েতে। আমাদের
যেটা খুব রাইটলি বলছিল সেলিম, যে আমাদের হাই কস্ট মানে ভ্যালুয়েটেড প্রোডাক্টে যেতে হবে, সেটা একটাই। আর টেকনোলজিক্যাল চেঞ্জগুলো এখন তো আসতেছে, আমাদের প্রচুর টেকনোলজিক্যাল চেঞ্জ, যেখানে এনার্জি মানে রিডাকশন, ওয়াটার রিসোর্সের এইগুলো কিন্তু অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আসতেছে, এবং এটা কিন্তু গুড সাইন। আমার মনে হয় বাংলাদেশে আমরা যে স্পিনিং, উইভিং, ডাইং বা অ্যাপারেল বলি, কিন্তু টপ লেভেল ওয়ার্ল্ডের নিটিং এ আমরা কিন্তু ওয়ার্ল্ডের টপ মেশিনগুলো আমরা ব্যবহার করি। কাজে আমি বলবো যে আমাদের ফিউচার কিন্তু অনেকই, এবং টেকনোলজিক্যাল দিক দিয়েও কিন্তু আমরা মানে অনেক আগিয়ে গেছি আমরা এই দিকটাতে। তো আমাদের যে বিষয়গুলো বলা হয়েছে, আমি শুধু ছাত্রদেরকে এই কথাগুলো বলবো যে ইট ইজ এ রেয়ার অপরচুনিটি, যে আমরা অনেকগুলো কথা বলা হয়েছে, এবং এটা কিন্তু জীবনের অভিজ্ঞতা থেকে বলা। কাজেই এই জিনিসগুলো যদি ফলো করো তাহলে তোমাদের জন্য অনেক প্রচুর উপকার হবে। আমরা মাঝে মাঝেই এই ধরনের মানে আমরা আলোচনা করব, যে যাদের অভিজ্ঞ, যারা মানে এই টেক্সটাইল সেক্টরকে লিড করতেছে, তাদের কাছ থেকে শোনা, তাদের অভিজ্ঞতাটা শোনা। তো আমি যেহেতু আমাদের আজকে শুক্রবার, কাজে খুব বেশি একটা সময় যাব না, শুধু বলবো যে আমাদের ইয়েগুলো যে সময় করে আসার জন্য আমি কি বলবো, আমি খুবই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না একে, রেজাককে, কারণ এটা আমাদের অধিকারী বলবো, যে আসলে রেজার কাছ থেকে শোনা। এবং আমরা ছাত্রদেরকে বলবো যে আমাদের পরবর্তীতে যে অনুষ্ঠানগুলো আছে সবগুলোতেই যেন তারা পার্টিসিপেট করে। আমি কিন্তু এই যে কুইজ কম্পিটিশন, এটা কিন্তু একটা ইনোভেটিভ। আমার মনে হয় আমরা একটা সময় ছিল টেক্সটাইলে যে আমরা বিতর্ক প্রতিযোগিতা করা, ওইটা কিন্তু মানে অনেক উপকার করা হয়েছে আমার মনে হয় আমাদের যারা এখন টপে আছে, ইনক্লুডিং রেজা, যে আমরা বিতর্ক প্রতিযোগিতাগুলো আয়োজন করছিলাম, তাতে আমরা অনেক উপকার পাইছি। এবং এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোতে পার্টিসিপেট করলে পরেই তোমার অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু করা যাবে। তো আমি আশা করব যে আমাদের ছেলেরা সবগুলো অনুষ্ঠান, আমাদের যে কুইজ কম্পিটিশন আছে, ক্যারিয়ার টক শো আছে, বা অন্য যেগুলো প্রোগ্রামগুলো আছে, তারপরে যে আমাদের অ্যালুমনিদের সাথে একটা ডিসকাশন মিটিং আছে আজকেই বিকেলে, তো এইগুলো থেকে অনেক কিছু শেখা যাবে এবং অনেক কিছু জানা যাবে। তো আমি সবাইকে মানে অনুরোধ করব যে এগুলোতে পার্টিসিপেট করার জন্য। এবং আরেকটা হলো যে আমাদের যারা অর্গানাইজার, মুতাসিন এবং শরীফ সাহেব এবং অন্য যারা, বাজারুল হালাল, সবাইকে আমি ধন্যবাদ দেই এই সুন্দর আয়োজন করার জন্য। এবং আমরা আশা করব যে যদিও আমাদের নেটের অনেক প্রবলেম আছে, তারপরও এর ভিতর দিয়েই চালিয়ে যেতে হবে আমাদের অনুষ্ঠানগুলো। তো সবাইকে ধন্যবাদ, এবং রেজাকে বিশেষ করে ধন্যবাদ আবার দেই, যে আসলে আমাদের আমরা চাচ্ছিলাম যে আমাদের বিসি মহোদয় মানে হয়তো কথা বলবেন, তো যাই হোক উনি একটা নোট রেখে গেছে, উনি ধন্যবাদ দিয়ে গেছে যে করার জন্য। মানে আমার খুব সুন্দর একটা লেখছেন উনি। উনি কিন্তু বেশ করছে, মানে আমাদের উনি লেখছে যে মিস্টার সেলিম রেজা, থ্যাংকস ফর ইউ ওয়ান্স এগেইন, ইউর স্পিচ ইজ ভেরি ইফেক্টিভ for inspiring our students and faculty members. I need to leave now. Regards Hamdani. তো উনি এটা লেগে গেছে মানে তো রেজা, তোমাকে আবার ধন্যবাদ দেই, এবং আমরা ভবিষ্যতে পাবো, আমরা সেটা আশা করি, কি বলো? না না স্যার, স্যার আপনি যখন ডাকবেন ইনশাআল্লাহ স্যার। না, তোমাকে অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে যারা পার্টিসিপেন্ট, যাদের প্রশ্ন নেওয়া গেল না, আসলে তো 12টা বেজে গেছে, আমরা টার্গেট ছিল 12টার ভিতরে শেষ করব। তো সেই হিসেবে সবাইকেই ধন্যবাদ দেই, এবং সবাইকে অনুরোধ করব যে ট্যাক্সপ্রেস হিসেবে একটা আয়োজন, আমরা আসলে খুব হতাশ ছিলাম যে আসলে আদৌ করতে পারবো কিনা, কিন্তু অনলাইন ফেসিলিটিটাকে ইউজ করে করতেছি, তাতে কিছু লিমিটেশন থাকবে, বাট এনিওয়ে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রেজা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে এই আপনাদের সবার মহামূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের আজকের সেশনটা 12টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। আমাদের পরবর্তী সেশন অ্যালামনাই এবং স্টুডেন্টদের মধ্যে যে গেট টুগেদার, সেটা 3টায় শুরু হবে। সাইফ আছো? আইডিটা যেন ঠিকভাবে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, সবকিছু লিংক সহ গ্রুপে দিয়ে দেওয়া হবে, আমাদের যে জিটিসি গ্রুপ। সাইফ আছো? হ্যাঁ বলো। মুতাসিম, হ্যাঁ
শোনো, এই প্রত্যেকটা প্রোগ্রামের আগেই আমাদের সবাইকে ওই মেইলের লিংকটা দিয়ে দিও, হ্যাঁ? হ্যাঁ, আমি লিংক দিয়ে দিচ্ছি। না হ্যাঁ, না মুতাসিম, তুমি আমাকে যেটা 5-1 দিছিলে, পরে তো আলামিন সাহেব 7-1 দিল, তো প্রবলেম ছিল তোমাদের? না স্যার, প্রবলেম তো হওয়ার কথা না স্যার। আমি না, কিন্তু ব্যানার গুলোতে তো 5-1 ছিল দেখলাম, কিন্তু আমাকে আলামিন সাহেব দিলেন 7-1, তো এটাতে পরে ঢুকতে পারলাম। স্যার আমি আবার চেক করে দেখবো। চেক করে একটু মুতাসিম, দেখো এবং এটা পাঠিয়ে দিবা অনুষ্ঠানের আগে, একটু আবার আমাকে একটু পাঠিয়ে। মুতাসিম, প্রত্যেকটা সেশনের আগে যে লিংকটা দিয়ে আমরা ঢুকবো এটা সবাইকে মেইল করে দিও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। নাজমুল, থ্যাংক ইউ। জি স্যার। ঠিক আছে, তুমি একটু পর ফোন দিও আমাকে, হ্যাঁ? জি স্যার। ওকে স্যার এটা শেষ করে ফোন দিচ্ছি আমি। হ্যাঁ, শেষ করে দাও, শেষ করে দাও।